FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ঘড়িতে সময় রাত 11টা বেজে 59। আমি রাস্তার আছি সাথে, এবং আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বছরের প্রথম এপিসোডে। এবং লাস্ট ইয়ারে আমরা যে সমস্ত অতিথিরা এসেছিলেন তাদেরকে শুরুতেই ধন্যবাদ জানাতে চাই, এবং তাদের জন্যই একটা চমৎকার বছর আমরা পার করেছি, এবং আপনাদের কাছ থেকে অসংখ্য দারুণ ঘটনা পেয়েছি। সেই সাথে আপনাদের ফিডব্যাক আমাদের অনেক কাজে লেগেছে, এবং আপনারা ফেসবুকে যে ফিডব্যাকগুলো দেন সেই ফিডব্যাক অনুযায়ী আমরা আশা করি আরও সামনে এগিয়ে যেতে পারবো, এবং এই বছরে আরও ভালো করার প্রত্যাশা যদি আপনারা সাথে থাকেন, এবং আপনারা সাথে থাকবেন সেই বিশ্বাস নিয়েই প্রতি শুক্রবার রাত 11:59 এখানে হাজির হয়ে যায়। এবং গত বছরের যে সমস্ত গেস্টরা এখানে এসেছিলেন তাদেরকে নিয়ে ইমেইলে তো আপনারা লেখেন। আমি গত বছরে মনে হয় সবচেয়ে কম কমপ্লেন পেয়েছি যে তার মানে আপনাদের পছন্দ হয়ে যাবে। সুতরাং আপনাদের সবাইকে প্রথমেই যেটা করতে চাই সেটা হচ্ছে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই, হ্যাপি নিউ ইয়ার। এবং প্রতিটা দিন অনেক অনেক সুন্দর কাটুক আপনার জীবনে, এবং প্রতিটা দিন আপনার নতুন যে বছর সেই বছর আপনার প্রতিটা দিনে নতুন নতুন সম্ভাবনা নিয়ে আসুক, এবং আপনি সামনের দিকে এগিয়ে যান আরও বেশি। আর আপনার ব্যস্ত সময়ে আপনার প্রযুক্তি চলার পথে, এবং আপনি যখন যখন একটু অন্যরকম কিছু ইচ্ছে করে তখন চলে আসতে পারেন, যোগ দিতে পারেন আমাদের সাথে, এবং ভয় মিশ্রিত আনন্দ উপভোগ করতে পারেন আমাদের সাথে। তো যাই হোক, আজকে প্ল্যান ছিল আসলে অনেকের ঘটনা শোনানো, সেটা সুযোগ কোনো কারণে হয়তো হচ্ছে না। বাট আজকে যিনি আছেন তিনি ভেরি স্পেশাল, অ্যান্ড আপনারা সবাই চেনেন তাকে। অ্যান্ড আপনাদের প্রচুর ইমেইল পেয়েছি তিনজন মানুষকে আনার ব্যাপারে। একটা হচ্ছে ডক্টর আলী, একটা হচ্ছে আফরান ভাই, এবং একটা হচ্ছে বাবু ভাই। তো আমরা আজকে আফরান ভাইকে পেয়ে গেছি, এবং আফরান ভাই আমাদের সঙ্গে আছেন। তিনি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সাথে যোগ দেবেন, এবং তার দুটো ঘটনা তিনি শেয়ার করবেন। তার মধ্যে একটি ঘটনা তো একেবারেই গ্রামের ঘটনা, আর প্রথম ঘটনাটি শুনে আমি এত আজব ঘটনা আমি আসলে এর আগে কখনো শুনেছি বলে আমার মনে পড়ে না, বা বহুদিন শুনিনি বলে আমার মনে হয়। তো দুটো ঘটনায় আপনারা অনেক উপভোগ করবেন সেটা আশা করব, এবং সেই সাথে আমাদের বেশ কিছু অডিও ক্লিপ জন্য আছে, যে অডিও ক্লিপগুলো আমরা আজকে প্লে করতে চাই। আমি শুরুতে জানিয়ে দিই যে কীভাবে আমার সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদেরকে লিখে পাঠাতে চান তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে fruitofman@radio40.fm। স্পেলিংটি বলে দিচ্ছি, BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা অডিও ক্লিপ পাঠাতে পারেন, লিখেও পাঠাতে পারেন ঘটনাটি, যেটা আপনাদের ইচ্ছা। যদি আপনারা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে বলবো যে আপনারা অডিও ক্লিপ পাঠাবেন, আর যদি আপনারা লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে লিখেই পাঠাবেন ঘটনা। আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio40 and www.facebook.com/fruitfm.russell। এই দুটো পেজে গিয়ে আপনি চাইলে আমাদের পোস্টের নিচে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, আরও বেশি মানুষকে জানিয়ে দিতে পারেন আমাদের আজকের এই ফ্রুট এফএম সম্পর্কে। তো যাই হোক, আমরা চলে যাব ঘটনায়, এবং আমাদের প্রথম ঘটনাটি যথারীতি একটা ইমেইল দিয়ে শুরু করতে চাই, এবং আশা করছি যে এই ইমেইলটি আপনাদের ভালো লাগবে। তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি কনফার্ম হয়ে নিয়েছিলাম, আমি আরও একবার ইমেইল করেছি যে এই ঘটনাটি কতটুকু সত্য সেটা জানানোর জন্য। তো আমরা এরকম যাচাই বাছাই করেই নিই প্রতিটি ঘটনা। তারপরে ওই যে শুরুতেই বললাম যে বিশ্বাস করা বা না করা কমপ্লিটলি আপনার ব্যাপার। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি নাম প্রকাশ করতে ইচ্ছুক না। আমি রাব্বি, বাসা ঢাকার মগবাজারে। আমার ফোন নাম্বার, তারপরে তিনি ফোন নাম্বার দিয়েছেন। স্টুডিওতে
এসে এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো সময় হবে না আমার, তাই অনুরোধ করছি ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আমার ঘটনাটি যদি ভালো লাগে পড়ে শোনাবেন। জেলা বরিশাল, বাকেরগঞ্জ থানাধীন কবাই ইউনিয়নের একটি গ্রাম শিয়ালখুপি। এই গ্রামের হাই স্কুলের আশপাশে একটা বড় গোষ্ঠী বা বাড়ি আছে। এরা আমার আত্মীয় হয় সম্পর্কে। তো আমার এক আত্মীয় বরিশালেই ছিলেন এবং আমরাও বরিশালেই ছিলাম। আমার এক আত্মীয় যেহেতু বরিশালে আছি, তিনি মারা যান কোনো কারণবশত, এবং যেহেতু বরিশালে আছি তার লাশ মানে মানে সে হচ্ছে আত্মীয় হচ্ছে চাচা বা মামা, এরকম চাচা প্লাস মামা এরকম ব্র্যাকেটে লেখা। আজ থেকে 3-4 বছর আগে মারা যান। তখন কোনো কারণবশত আমি এবং আমার মা বরিশালে ছিলাম। যেহেতু বরিশালেই আছে, তার লাশ না দেখতে গেলেই নয়। সামাজিকতা রক্ষার্থে আমি আর আমার মা সে বাড়িতে গিয়ে উপস্থিত হই। আমরা ছেলে ও পুরুষ মানুষ সবাই বাড়ির ভেতরে উঠোনেই বসেছিলাম, আর বাড়ির ভেতরে সব মহিলারা অবস্থান করছিল। তার লাশ বাড়ির বাইরে এনে উঠোনের এক কোণায় গোসল করানো হচ্ছে, খাটিয়া তৈরি হচ্ছে, কিন্তু তার পাশে আরো একটা খাটিয়া করা হচ্ছিল। আমি কিছুই বুঝছিলাম না। আর আমাদের বরিশালে খুব বেশি একটা যাওয়া হয় না বলেই সেখানকার কাউকে তেমন ভাবে চিনি না, যদিও রক্তের আত্মীয়। এসব দেখে জিজ্ঞাসাও করতে পারিনি কে কিভাবে ভেবে বসে কে জানে। বড় করেই ভেবেছিলাম কোনো মহিলাও মারা গিয়েছে হয়তো, যার জন্য লাশ বাইরে আনবে। বাড়ির ভেতরেই লাশ রেখেছে। গ্রামের লোকজন আর আবার হাদিসের নিয়ম অনুযায়ী কাজ করে থাকে। পুরুষের লাশ তারপর তার স্ত্রী দেখে না, আবার স্ত্রী জাতির লাশ সব পুরুষ দেখতে পায় না। আমি সেই ভাবনা মাথায় নিয়ে বসেছিলাম, আর এটা ভাবাই স্বাভাবিক ছিল। এরপর লাশ প্রস্তুত হয়ে গেলে জোহরের আজান আমরা শুনতে পাই। সবাই নামাজ পড়ে এসে জানাজা করার প্রস্তুতি নিচ্ছিল। আমি তখন নোটিস করি যে সেখানে মাত্র একটা লাশের জানাজার প্রস্তুতি চলছে। অন্য খাটিয়া কাফনের ওপর সেটার কি হলো মনে খটকা নিয়ে দাঁড়িয়েছিলাম। আমি জানাজা না পড়ে অন্য খাটিয়ার কাছে যাই, গিয়ে পর্যবেক্ষণ করতে থাকি। সবকিছুই সে বেশ স্বাভাবিক ছিল। ওইদিকে জানাজাও শেষ। জানাজা শেষে একটি মাত্র লাশের খাটিয়া নিয়ে সবার সাথে কবরস্থান পর্যন্ত যাই। গিয়ে দেখি কবরস্থানে পাশাপাশি দুটো কবর খোঁড়া। সেটা দেখে আমার কৌতূহলের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। কোনোভাবেই আমার মনের খুঁতখুঁতে ভাব দূর হচ্ছিল না। কৌতূহল আমাকে অনেকটাই অন্যমনস্ক করে দিয়েছে। কবর দেয়া হচ্ছিল তখন আমি শূন্য দৃষ্টিতে একটা কথাই ভেবে যাচ্ছিলাম, ওই খাটিয়াটা কিসের? ওইখানে কাফনের কাপড় রাখা, আগরবাতি এনে রেখেছে, খাটিয়াটাও ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা, কিন্তু কেন? এদিকে কবর খোঁড়া হয়েছে দুটো, অথচ লাশ এসেছে একটি। তবে বাকি খাটিয়া, কাফন, কবর এসব কিসের জন্য? আর কেউ বা এমন মারা গেল যার কথা জানলাম ও শুনলাম না মাত্র? লাশের দাফনের কাজ শেষ। সবাই মনোজাত শেষে কবরস্থান থেকে বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিল, আর আমি ফিরে ফিরে কবরটাই দেখছিলাম। এত সবকিছু দেখে না বুঝে একটা লোককে জিজ্ঞাসাই করে ফেলি, ভাই এসবের কারণ কি? সে আমাকে বলে, আজকেই জানতে পারবেন। এখন জিজ্ঞেস করতে করতে বাড়ি চলুন আগে। বাসায় এসেছি 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে। মাত্রই আমার আর এক আত্মীয় স্বজন যার দাফন হয়েছে তার আপন ছোট ভাই মারা গেলেন। যিনি মারা গেছেন তিনি হঠাৎই মারা গেছেন, এবং তিনি তার
বড় ভাই জানাজাও পড়েছিলেন। পরবর্তীতে দ্বিতীয় খাটিয়ায় করে তাকে নিয়ে যাওয়া হয় এবং পাশের কবরে শায়িত করা হয়। অগ্রিম খাটিয়া তৈরি কবর খুঁড়ে রাখার আসল কাহিনী জানতে পারি আমার আম্মু ও এক ভাইয়ার কাছে। আমার আম্মু আগে জানতো না এসব, সেদিন ওই বাড়িতে গিয়ে জেনেছে, আর ভাইয়া আগে থেকেই সব জানতো। মূল ঘটনা হচ্ছে, এই বাড়িতে একটা রেওয়াজ আছে, এই বাড়িতে যদি কেউ মারা যায় তবে তার দাফন করে আসার পরপরই কিংবা ওই দিনই আরো একজন বা দুইজনের মৃত্যু হবেই। এজন্য কেউ মারা গেলে অন্য একটা লাশ দাফনের সকল ব্যবস্থা করা হয়ে থাকে। অনেক অনেক বছর আগে থেকে নাকি এইরকম মৃত্যু হয়ে আসছে, মারা গেলে 2-3 জন একদিনেই মারা যাবে। এর কারণ কি সেটা আমি জানতে পারিনি। হয়তো সামনের কোনো একটা সময়ে আবার শুনতে পারবো কে কে মৃত্যুবরণ করেছে। ঘটনাটি আমার আত্মীয়ের বাড়ির ঘটনা। আমি জায়গার নাম উল্লেখ করে দিয়েছি, খোঁজ নিয়ে দেখতে পারেন। ভালো থাকবেন। ঘটনাটি যদি ভালো লেগে থাকে পড়ে শোনাবেন। তো এই ছিল ঘটনা, খুবই অদ্ভুত। আমারও ভাবতে খুব সময় লেগেছে যে একটি বাসা থেকে যখন কেউ চলে যান তখন আরো একজনকে, মানে সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে মনে মনে প্রস্তুতি নিতে হয়, হয়তো আমারও যাওয়ার সময় চলে এসেছে। ও মারা গেলেন, মানে একজন মারা গেলেন, সুতরাং যে কেউ, পরিবারের যে কেউ বিনা কারণে মারা যাবেন, এই রেওয়াজ নাকি বহুদিন থেকে চলে আসছে। কি অদ্ভুত ব্যাপার না? খুবই অদ্ভুত। আপনি চিন্তা করুন যে আপনার পরিবারে যদি এরকম ঘটনা ঘটে। মৃত্যু এমন একটা জিনিস যেটা অনিবার্য, যেটা সবাই জানে, আমরা সবাই জানি যে আমরা মারা যাব, কিন্তু আমরা কেউ এটা একসেপ্ট করতে পারি না। আমরা ভাবতে পারি না যে আমি এখন মারা যাব, এটা কেউ ভাবতে পারেন না, এটা ভাবতে চান না কেউ, রাইট? তো এটা নিয়ে আসলে মানে এটা হচ্ছে সবচেয়ে ধ্রুব সত্য যে আমরা সবাই একদিন মারা যাব। কিন্তু এইভাবে একজন মারা গেলে আরেকজন মারা যান, এই ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। আমি বিশ্বাস করি আপনাদের কাছেও এরকম অদ্ভুত সব ঘটনার সম্ভার রয়েছে। যদি সময় পান, যদি লিখে পাঠাতে চান, তাহলে আরো একবার জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm, which is bhwtfm@radiofoyci.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দেয় আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথি আফনান ভাইয়ের কাছে। আফনান ভাই, হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড আজকে স্টুডিওতে সময় করে আসার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার রাসেল ভাই। সেই সাথে রেডিও ফুক্তির সকল লিসেনারদেরকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। এবং আমি শুরুতে তো বলতেই চাই যে আপনি অনেক দূর থেকে আসেন, এখন ঢাকায় থাকা সচরাচর আপনার হয় না। আপনি দূর থেকে আসেন এবং অনেক কষ্ট করে আপনাকে আসতে হয়, অনেক কষ্ট করে আপনাকে ফিরতে হয়। তারপরেও এটা ভালোবাসা ছাড়া আসলে সম্ভব না। আপনি যে আসেন, এই জন্য আপনাকে আসলেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং সকলের পক্ষ থেকে, সকলের অনুমতি না নিয়েই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যি কথা বলতে রাসেল ভাই, আসলে মানে লিসেনারদের ভালোবাসার কারণেই আসা। ওনাদের যদি ভালোবাসা না থাকতো আসলে এত দূর থেকে কষ্ট করে হয়তো আসা হতো না। এই জন্য আমি সকল কৃতজ্ঞতা জানাতে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, এবং সেই সাথে সকল লিসেনারদের প্রতি, যাদের ভালোবাসাই আসলে আমাদেরকে এখানে নিয়ে আসে। এর জন্য আসলে কষ্ট ওরকম কিছুই মনে হয় না। আর সেই সাথে নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই আমাদের রাজবাড়ী ভৌতিক টিমের সকল সদস্য এবং আমার স্টুডেন্ট যারা শুনছে, এবং মানে আমার যত বন্ধু বান্ধব, তাদের সকলের সহযোগিতা, এবং ওরা সবাই আমাকে ঘটনা সংগ্রহ করে দেয়। না হলে আমার আসলে একার কোনো কৃতিত্ব নেই, এদের সকলের সহযোগিতাই আমি আসলে বলতে পারি। তো যাই হোক রাসেল ভাই, আজকে ফার্স্ট যে ঘটনাটা আমি শেয়ার করবো, আজকে দুটো ঘটনা আমি নিয়ে আসছি। দুটো ঘটনাই আমি রাজবাড়ির ঘটনা বলবো, আমার যে জেলা রাজবাড়ি। তো ফার্স্ট যে ঘটনাটি আমি এখন শেয়ার করবো, ঘটনাটির সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি তার সঙ্গে ঘটেছিল, বিসঙ্গত কারণে নামটি বলতে নিষেধ করেছেন।
এই কারণে নামটি আমি বলছি না, অন্য সব কিছু আমি বলছি। তো উনি ওনার এখনো রাজবাড়ী সদর যে উপজেলা, তারপরে সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ী জেলা থেকে একটু ভিতরে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রাম। তো উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন এবং সবকিছু গুছিয়ে নিতে নিতে এবং বাড়িতে পৌঁছতে পৌঁছতে ওনার রাত 10টার একটু বেশি যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল এই লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। ঘটনাটির সময় এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। তো আসলে রাসেল ভাই অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি যে খেয়াল করলেন যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছে। যখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া, তখন উনি বললেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখেন চামড়াটি খুব মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বলেন আচ্ছা ঠিক আছে, তো এই যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হবে টাকা দিয়ে দেবেন। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টেই গেলেন না। এতে উনি অবাক হলেন, কি ব্যাপার, আমি বলে দিলাম সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচন্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল। আমরা জানি কালবৈশাখী ঝড়টা সাধারণত বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তো যার এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, ওটার মধ্য দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। রাসেল ভাই যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আর আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের যেতে ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, কিন্তু ওনার অবস্থা ভালো ছিল। বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। আর রাসেল ভাই ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ী জেলা যে রাজার নামে হয়েছে, রাজা সূর্য কুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি একসময় ওখানে ছিল এবং এখনো বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করবো। রাসেল ভাই ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরো ভেতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন ওনার হাতে কিন্তু টর্চ ছিল, ওই সময় যে 5 ব্যাটারির টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো অনেক সময় পানির তো ডাঙায় উঠে আসে, এটা আমি ছোটবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেন যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন। তো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার টর্চ লাইটে
ব্যাটারিগুলো ছিল সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল, ওই মোমেন্টে ওই মোমেন্টে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, জ্বলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নিই, ধরে নিয়ে যাই। তো সেইভাবে সেই কাজ উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতরে উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে দিতে। এখন রাসেল ভাই উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচন্ড শব্দে ওনার স্ত্রীর এক আত্মঘাত ভেসে আসে ওনার কাছে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং যে ব্যাগটা মাছের ব্যাগটা ছিল সেই ব্যাগে একটি মাছ হলো। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পারিচিতা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফেরানো হয়। তো স্ত্রীর জ্ঞান ফেরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনা কি ঘটেছিল। তখন ওনার স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছে, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। তখন উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো মাছ হয়তোবা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটা খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনোই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে, এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে, মানে এতটুকু ওনার মনে আছে, পরে আর কিছু মনে নাই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলায় এভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যে আঙ্কেল আর কি ওনাকে একটু ভৎসনা করলেন। তখন উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানরমাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পর ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত গিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে। এটা ওই দিন একদম বাড়ি পর্যন্ত গিয়ে দিয়েছে। তো বাড়ি পর্যন্ত গিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের টিনের গেট ছিল, সেই গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন, দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতি, এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকা ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতি এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন এই তোমরা কারা? যখনই এভাবে বলেছে সবাই ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে, এবং ঘন অন্ধকার ছিল ওই পাশে, জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এইটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন, ওনার হাতে টর্চ ছিল। তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন ওখানে কিচ্ছু নাই। চিন্তা করলেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল? তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছে নাকি, গতকাল যে ঘটনা ঘটলো আজকে এটা। উনি চিন্তা করেন হয়তো কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করতে তোমরা দেখেছো? সবাই এক বাক্যে বলল কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছু খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, ওটা তোমার মনের ভুল বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন।
রাসেল ভাই, এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, তার ঠিক একটা কি দুটোর দিকে টিনের চালে মনে হয় কে যেন ধূপ ধাপ করে এক পাশ থেকে আর এক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে আসলে গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলোকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোনো অঞ্চলে খাটাস, কোনো অঞ্চলে নেই, এই ধরনের শব্দে এই প্রাণীগুলি ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো বা এই ধরনের প্রাণীই হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই, কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা, তার থেকে আরো 5-6 গুণ বেশি শব্দ হয়। তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন আসলে ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পরে 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনারা বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে, তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যে ঘটনাটা ঘটে চলছে এটা স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিতভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এই কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো যে ওনার দোকানে একজন হুজুর আসছেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন যে কয়েকদিন পরে কাস্টমার পাওয়া গেছে, তো ওনাকে বলেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ মানে হাতে নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া? তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনো চামড়া। তখন বলেন এটা খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, তো এরকম এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাইনি। তো যাই হোক তুমি এটা দিয়েছো, এটা খুবই ভালো হয়েছে, তো আমি এটা নিয়ে যাচ্ছি। তো ভালো মানে যেই দামই বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করেন নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছেন। রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসে, বলছে যে আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? না বলো, দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ ওরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ দেখেন, অনেক সময় জিন ভূত তাড়ান, এই জন্য হয়তো বা কোনো দুষ্ট জিন ওনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করে না, এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া করে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচন্ড একটা কামড় উনি অনুভব করেন। হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচন্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়েছেন। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন, তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড়। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত হয়ে ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনাগুলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায়? তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল। তখন ওই হুজুর বলেন যে এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। আসলে আমাদের রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। তো ফেলে দেওয়ার পরে আসলে আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটি রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারাও অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। তো
তো উনিও খুব অবাক হচ্ছিলেন, কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন। তো এটা উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন যে কেন আমার দোকানে লোক হচ্ছে না কেন। তো যাই হোক, রাসেল ভাই উনি যখন চামড়াটি ফেলে দিলেন, এরপর থেকে উনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোনো প্যারানরমাল বিষয়গুলো বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন, যাক ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন কে। যখনই কে বলেন তখন লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। জঙ্গলে ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান দিয়ে বেরোনোর কোনো পথ নেই, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো। এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো। এরকম রাসেল ভাই সরি। তো এরপরে উনি চিন্তা করেন যে না, আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। তো রাসেল ভাই মানে এরপরে ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকিয়ে নিয়ে মানে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন রাসেল ভাই এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখে ওনার দরজার সামনে কি যেন বসে রয়েছে, ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাফ দিয়ে ওই যে ঠিক যেমন ওই বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাফ দিয়ে চলে যান। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটাও অস্বাভাবিক কিছু। তো এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে করতে থাকে এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনার বাড়ির ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি। রাসেল ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে, মানে উনি একটু সাহস করেন যে এভাবে আর চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। রাসেল ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন। ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক। তখন বলে এই কে। তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে বলে, সামনে এগিয়ে এসে ওনার চাদরের মানে চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি, তো তুই কেন ফেললি, আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাত্রে রাসেল ভাই যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। আচ্ছা, মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিছু ছিল না, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনো ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্ট ভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদের জন্য ঘুমের মধ্যে স্বপ্ন এখনো দেখেন। তো এখনো ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনো ঘটনা চলছে, এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যে আমি নামটা না বলি। এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ। অনেক অসাধারণ একটা ঘটনা, এবং ঘটনার শুরুটা যেখান থেকে আমি প্রথমেই মানে ভাবতেও পারিনি যে কেউ মাছ নিয়ে আসবে বাসা থেকে এবং সেই মাছের ব্যাগের মধ্যে ছোট বাচ্চার হাত পাওয়া যাবে। এটা খুব অদ্ভুত একটা চিন্তা এবং একটা অদ্ভুত একটা ব্যাপার যে এইটা কিভাবে হতে পারে। আমি অনেক ভেবেও আমি মানে মানে থাকে না যে কোনো ঘটনা বলার সময় আপনি পরে কি হবে কিছুটা আন্দাজ করতে পারেন, এটা একদম আন্দাজ ছাড়া ছিল আমার জন্য। আর পুরো ঘটনাটা আপনারা অনেকেই ফেসবুকে লিখছেন, ফেসবুকের কথায় আমি একটু পরেই ফিরে আসবো, এবং আপনারা লিখছেন যে ঘটনাটা অনেক চমৎকার হয়েছে এবং সবাই নতুন বছরের শুভেচ্ছাও দিচ্ছেন। তো আমি ফিরে আসবো কিছুক্ষণ পরে ছোট্ট একটা বিরতি নিয়ে, একেবারেই ছোট্ট বিরতি। তো কোথাও যাবেন না, আমার সাথে থাকুন। Stay tuned to Radio Food FM and Do Food ফিরে আসছি 30 সেকেন্ডের বিরতির পরে। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম আবার আমি রাসেল, এবং
ফেসবুকের ফ্যাম চলছে ভূতাসাম ঘড়িতে সময় রাত 12:34 এবং আমি একটু আগে ইনবক্সে দেখলাম যে একজন আমাকে নক করছেন এবং তিনি লিখেছেন যে আমার কাছে ঘটনা আছে, চাইলে আমি আসতে পারি। আমি একটু রিকোয়েস্ট করব যে আমাদের যে পেজটা রয়েছে সেই পেজটিতে কিন্তু ডিরেক্ট ইমেল করা যায়। একটা বাটনই আছে রাইট সাইডে দেখবেন ডান দিকে, এবং সেখানে লেখা আছে সেন্ড ইমেল। তো ওইখানে যে আপনি ইমেল সেন্ড করতে পারেন। ঠিক একইভাবে আমাদের জন্য ইমেইলে ঘটনা পাওয়াটা সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট এবং আমরা সবচেয়ে বেশি কানেক্টেড থাকি ইমেইলেই। সো আমি রিকোয়েস্ট করবো, এটা আমার রিকোয়েস্ট, যে আপনারা যদি ঘটনা পাঠান তাহলে সেটা ইমেইলেই পাঠাবেন এবং আশা করবো যে আপনাদের পাঠাতে তেমন কোনো সমস্যা হবে না। তো আমি দেখতে পাচ্ছি যে অনেকেই অলরেডি আমাকে লিখছেন, যেমন শাহিন আলম আমাদের লিখেছেন হ্যাপি নিউ ইয়ার ভূতাসাম, তিনি আমাদের সাথে আছেন। তানভীর তাহমিদ তিনি আমার সাথে লিখেছেন যে হ্যাপি নিউ ইয়ার রাসিল ভাই, ভূতাসাম কমিউনিটিতে তিনি জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা, এবং তিনি খুলনা থেকে শুনছেন এবং ভয় পাওয়ার জন্য তিনি ওয়েট করছেন। তার মানে বেশ আগে এই কমেন্টটি তিনি করেছেন। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাব্বির আহমেদ আছেন, আমাদের সাথে আছেন হুসাইন আহমেদ, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং রেডিও ফুটির পেজ, ভূতাসামের পেজ, এই দুটো মিলিয়ে অসংখ্য মানুষ আজকে আমাদের এখানে যোগ দিয়েছেন এবং অসংখ্য মানুষ আমাদের সঙ্গে আছেন। পরিমল কুমার পল আমাদের সাথে আছেন। আমি পড়ছি আমাদের যে ভূতাসামের পেজটা রয়েছে সেখান থেকে। হাসান আল ইমরান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন শাহরিয়ার হাসান শাকিব আছেন, আমাদের সাথে মুশাইল আহমেদ এবং জেনেছেন আই লাভ ভূতাসাম। আমাদের সঙ্গে আছেন তুষার সুফল এবং তিনি লিখেছেন যে আই লাভ ভূতাসাম অলওয়েজ। সাথে আছে সন্দীপ ধারা আমাদের সাথে আছেন আই লাভ ভূতাসাম অলসো। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নন্দিতা আফরোজ লায়লা, এবং তিনি রেডিও শো শুধুমাত্র ভূতাসামই শোনেন এবং নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। এমডি ইয়াসিন হুসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন এমডি সাব্বির হুসাইন, আমাদের সঙ্গে আছেন আনামুল হক এবং তিনি চিটাগং থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন প্রদীপ কর্মকার, তিনি আছেন আমাদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। ইমরান হুসাইন ইমরান আমাদের সাথে আছেন, আমাদের সাথে শাহিম শেখ আছেন, আমাদের সাথে নির্ভয় আরডি, এছাড়াও আছেন এমডি রেশাদ খান এবং আফরান ভাইকে তিনি হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের সঙ্গে রক রায়হান আছেন এবং তিনি ভূতাসাম লিখেছেন যে আই লাভ ভূতাসাম জাস্ট আউটকাম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি সাব্বির হুসাইন, লিখেছেন যে ভালো স্টোরি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মুন্না আহমেদ, এছাড়াও আমাদের সাথে আছেন ইয়ামি ইলাম, সেকেন্ড স্টোরি আজকে বেস্ট যেটা আপনার ভাই বলেছেন তিনি সেটা জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন পিঙ্কি সরকার, এছাড়া এমডি ওবায়দুল্লাহ শিকদার আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি দীপক ধর আছেন, আমাদের সঙ্গে ফাহিম শাহরিয়ার, এছাড়াও আমাদের সাথে আছেন আতিকুল ইসলাম আকাশ, টুম্পা খান আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন অপূর্ব মাহমুদ, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও অঙ্কন আছেন, আমাদের সাথে দেখতে পাচ্ছি লতিফুর রহমান, আমাদের সাথে আছেন আরাফ মাহমুদ জাফর আছেন, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি বর্ণহীন আশিক। অনেকেই আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে মেসেজ মানে ইনবক্সে ঘটনা পাঠাচ্ছেন। আমি বলবো যে ইনবক্সে ঘটনা পাঠিয়েন না, আপনি ইমেল করে দেন, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে আমার এবং আপনার দুজনের জন্য। রানা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন শিশির, লিখেছেন লাভ ইউ ভূতাসাম। আমরা আরও আপনাদের কমেন্ট পড়বো। তামিম ইসলাম রোমান আমাদের সাথে আছেন, শাহরিয়ার সিফাত, শান্তির খোঁজে, নিশ্চুপ রাত্রি, মনির হুসাইন, আরেফিন শুভ, গোবিন্দ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মালিক হুসাইন, এছাড়াও আছেন আমাদের সাথে পোপ চৌধুরী, আমাদের সাথে আছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আহমেদ কাইয়ুম, এমডি দিন ইসলাম, ফয়সাল সরকার, নীল আকাশ, এমডি নাজমুল হিমেল, ঋত্বিক চন্দ্র দে আমাদের সঙ্গে আছেন, আলামির হোসেন, এছাড়া আমাদের সঙ্গে আছেন সাব্বির হুসাইন, আফরা ইবনাথ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরিফুর রহমান আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, আরো অনেকেই। তো আপনি যদি থাকতে চান চলে আসুন আমাদের কাছে এবং আমাদের সাথে যোগ দিন। আমি চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং আমাদের দ্বিতীয় অতিথি এসছেন তিনি ঢাকা থেকেই, এবং তার কাছে আমরা তার একটি ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি আমাদের দ্বিতীয় অতিথির ঘটনা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনা কি বলবেন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, ডিয়ার লিসেনার্স, সবাইকে শুরুতে ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা। আমার নাম ইয়াসিন মাহমুদ সম্রাট, আমি এসেছি পুরান ঢাকা কলকাতাবাজার থেকে। তো ভাইয়া ঘটনায় চলে যাই। এই ঘটনাটা আমার একটা দুঃসম্পর্কের চাচু সেলিম চাচুর লাইফের ঘটনা। তো প্রথমে শুরু হয় তার ঘটনাটা প্রথমে শুরু হয় তার বিয়ের ঠিক 1 থেকে 2 মাস পরে সে চাচিকে বলতেছিল যে আমাদের এখানে রাতের বেলা তো নুপুর পরে হাঁটাহাঁটি করে, তুমি শুনলে ভয় পেও না। তো চাচি মনে করে হয়তো মজা করছে, ফান করছে। তো চাচু আর পরে কিছু বলে না। তো কয়েকদিন পরে চাচুর যে আব্বু, মানে চাচির শ্বশুর, ওনার শরীর খারাপ হয় রাতের বেলা। তো রাত এখানে 3টা বাজে চাচি ওটা শ্বশুরের জন্য কিচেনে স্যালাইন বানানোর জন্য চাচি যায়, ঘরোয়া স্যালাইন। তো হঠাৎ করে চাচি শুনতে পায় দৌড়ে কে জানি পায়ের উপর পড়া সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছে। আওয়াজটা খুবই স্পষ্ট ছিল। তো চাচি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে চাচুকে ঘুম থেকে উঠায়। ঘুম থেকে উঠে তো চাচু আসার পরে চাচুকে বলা, দেখেন আপনি শুনতে পান নাকি। কিছুক্ষণ অপেক্ষা করার পর চাচু শুনতে পায়, হ্যাঁ, দুপুর পড়া কে যেন উপর থেকে আবার নিচে নামছে। তো চাচু আর দেখার মতো সাহস করেনি। তো চাচিকে নিয়ে ভিতরে চলে যায় কিচেন থেকে। তখন চাচু চাচিকে বলে এটা শুরু হয় কবে থেকে। ঠিক তাদের বিয়ের কয়েক বছর আগে চাচুর বয়স যখন 14 কি 15, তখন চাচু শুয়ে আছে তার ঘরে। তার একটা অভ্যাস, সে জানালা খুলে ঘুমায়। আর তাদের জানালার পিছনে ছিল ঝোলপাড়। পুরান ঢাকাতে ঝোলপাড় বলে, মানে ড্রেনেজ, বড় ড্রেনেজ। তো হঠাৎ করে রাতের বেলা কে যেন চাচুর মানে খোলা জানলার মধ্যে ছোট ছোট ইট মারছে। চাচু যখন বলে কে, শব্দ করে বলে কে, কিছুক্ষণ বলার পরে 10 ইঞ্চি যে ইটাগুলো আছে না বড় ভাই, রাসেল ভাইয়া, কেউ যদি 10 ইঞ্চির ইটা রাত 3টা আড়াইটা দিকে জানালার মধ্যে মানে কি পরিমাণ শব্দ হতে পারে, ধাম করে আওয়াজ হচ্ছে। তখন তো চাচুর তখনও বুঝে নেই নর্মাল কিছু একটা। তো চাচু চিল্লাচিল্লি করে তো লাইট টাইট জ্বালায়, সাথে সাথে টর্চ লাইট জ্বালায় গলিতে মারে, দেখে কিছুই নেই। তখন চাচু মনে হয় না, এটা তো সাধারণ ব্যাপার না। চাচু আর সাহস না দেখে জানলাটা লাগিয়ে আবার শুয়ে পড়ে। ঠিক কিছুক্ষণ পর লোহার রড দিয়ে কেউ যদি জানালার মধ্যে সজোরে বাড়ি মারে, যে আওয়াজ হবে জানলার বাড়ি মারলো তার জানলায়, চাচু আর খুলে নেই। তার কয়েকদিন পরে রাত 3টা বাজে চাচুর ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয়। চাচু ওয়াশরুমে যাবে। তো এত কষ্ট করে 2টা গেট না, তাদের ওয়াশরুমটা ছিল মানে 2টা গেট ক্রস করে যেতে হবে পুরানা বাড়ি। তো বলে ওই 2টা গেট ক্রস না করে দাদুর ঘুম না ভাঙায় ঝোলপাড়ের পাশে বসলেই এবারে ছোট কাজ ছিল। তো চাচু বসে ওয়াশরুমে কাজ করার জন্য। তো ঘুমের ঘরেই সাইডে দেখে কি ঝোলপাড়ের সাইডে কি যেন একটা বসে আছে বউয়ের মতো। চাচু মনে করে ঘুমের ঘরে আছি কি নাকি দেখছি। তো চোখ 2টা ডলা দিয়ে আবার যখন তাকায়, তখন দেখে যে না, পুরা ঘুমটা দেয়া এক নতুন বউয়ের মতোই বসে আছে। তখন চাচু বলে, রাত 2টা আড়াইটার সময় তো ভালো জিনিস ট্রেনের সামনে পাশে বসে থাকবে না। চাচু ওই অবস্থায় কোনো মতে আবার তার ঘরে দৌড় দেয়। তো এই জিনিসটা এখনো তাদের পিছা ছাড়েনি। কয়েকদিন আগে চাচুর যে ছোট ভাই ছিল, তো তাদের ওই বাসা, পুরানা বাসা এখন ভেঙে 6 তলা করা হয়েছে। তো হঠাৎ করেই বাস ওয়াশরুমে যাবে, তো টাঙ্কিতে পানি নেই। তো ছোট ভাইকে পাঠায়, যা উপরে যা, 4 তলা না 5 তলার সুইচ, টাঙ্কি সুইচটা ছেড়ে দিয়ে। তো তাদের মানে আনফরচুনেটলি 3 তলায় এই লাইট অফ ছিল, সিঁড়ি কোঠার 3 তলার লাইট অফ। তো দেখে কি সিঁড়ির মাঝখানে পুরা মাথার সব চুল নামিয়ে কে যেন বসে আছে, আর অনেক শ্বাস নিচ্ছিল, জোর জোর শোনাই যাচ্ছিল। তো ও যে পিছিয়ে যাবে এই সুযোগটাও নেই, সামনে যাবে ওই সুযোগটাও নেই, কিছুটা দূরে। এখন জিনিসটা বুঝতে পেরেছে যে তার সামনে আমার চাচু যে ছোট ভাই শিয়াব, ওর উপস্থিতি। জিনিসটা দেখে বাম হাত দিয়ে রেলিং এ এত জোরে একটা বাড়ি, মানে 1 তলা থেকে 6 তলা রেলিং আওয়াজ। তো আওয়াজটা বাসার সবাই কম বেশি শুনতে পায়। তো কোনো মতে শিহাব দৌড়ে 1 তলায় যায়, হ্যাঁ, তার ভাইকে বলে যে আওয়াজটা শুনতো, বলে হ্যাঁ শুনছি।
তারপর সবাই উপরে পর্যন্ত উঠার পরে আর কিছু দেখতে পায় না যে এরকম কিছু আছে তাদের উপরে। ওকে, এই ছিল ঘটনা, এখনো চলছে 2-1 দিন পর পর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে হুসাইন আহমেদ আমাদের সঙ্গে আছেন, সম্পদ সরকার, আমি কুর্তির পেজ থেকে পড়ছি। শ্রাবণী আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ক্রেজি বয় এবং কমেন্ট করতে বলেছেন তিনি, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রনি, যে সোহেল রানা আমাদের সঙ্গে আছেন এমডি শাহিন খান, এছাড়াও ট্যালেন্টেড শরীফ আমাদের সঙ্গে আছেন, এমডি মেহেদি হাসান সানি আমাদের সঙ্গে আছেন, ইফতেখার ফয়সাল সুজন আমাদের সাথে আছেন, আবু কায়সার স্বপন আমাদের সাথে আছেন, আতিফ ইসলাম হৃদয় আমাদের সঙ্গে আছেন, এমডি ফরহাদ ইসলাম আমাদের সঙ্গে আছেন, এমডি মেহেদি হাসান সানি আমাদের সঙ্গে আছেন শাহিন খান, অর্ণব আহমেদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি চয়ন ভৌমিক, এছাড়াও নাইম ইসলাম রাজ আমাদের সঙ্গে আছেন মোহাইমিনুল ইসলাম শাদ আমাদের সঙ্গে আছেন, আবু সুফিয়ান, ফরহান আহমেদ রুবেল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইফাত খান, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি পলাশ আহমেদ আছেন, রাজু ইসলাম আছেন, আরিফ রতন, পিএস পাপ্পু সেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, সাব্বির রকি আমাদের সাথে আছেন, এমডি মেহেদি হাসান, জুবাইর হাসান আমাদের সাথে আছেন, বাপ্পি সিনিয়র আমাদের সাথে আছেন আশিকুর রহমান, এমডি তাইফ আহমেদ আমাদের সঙ্গে আছেন MRH নীরব, এছাড়াও আছেন আমাদের সাথে চয়ন দেবনাথ আছেন, নাহিদ নাইমুল, রাকিব হাসান, আরিফুর রহমান জিতু, দুর্জয় বিশ্বাস, মুস্তাকিব ইমরান, জুনি শেখ, দুর্জয় সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আরো একবার জানিয়ে দিই, আমাদের যে পেজ আছে সেই পেজ দুটো হচ্ছে www.facebook.com/viratfurti and www.facebook.com/bhutfm.russell। এছাড়াও আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসও আপনি আমাদের লিখে পাঠাতে পারেন আপনার ঘটনা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioForti.fm। সিঙ্গাপুর থেকে যেমন শুনছেন আমাদেরকে, আমি পেয়েছি, আমি হারিয়ে ফেলেছি লেখাটা, আবার ঠিক একইভাবে আপনারা কুড়িগ্রাম থেকেও শুনছেন, কেউ কমেন্ট করছেন, কেউ মেসেজ দিচ্ছেন, কিন্তু আছেন ভূত এফএমের সাথে। আপনারা শুনছেন ভূত এফএমের এই বছর 2019-এর ফার্স্ট এপিসোড। আমাদের সাথে আছেন আমাদের আজকের অতিথিরা, এবং তারা তাদের ঘটনাগুলো আবারও শেয়ার করবেন কিছুক্ষণের মধ্যে। তার আগে আমরা যেটা করবো, একটা ছোট্ট বিরতি নেব, এবং বিরতির পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা একটা ঘটনা শুনে আসবো, যে ঘটনাটি একটা ইমেল না, একটা অডিও ক্লিপ, এবং তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম অ্যান্ড রেডিও ফুর্তি FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, তুমি আমার সালাম নেবেন। আশা করি আপনি ভালো আছেন। আমি লিটন খুলনা থেকে বলছি, আমি ইজিবেট চালাই। তো আমার সাথে ঘটনাটি গত বছর ঘটে। গত বছর ডিসেম্বরে প্রায় রাত 8টার দিকে আমি খুলনা আড়াইশোপুরের সামনে একটা চার দোকানে চা খাচ্ছি। তা হঠাৎ একটা লোক আমার সামনে আসলো, এসে বললো, ভাই এই গাড়িটা কার? আমি বললাম, ভাই এটা আমার। তা লোকটা আমাকে বললো, ভাই কিতাব দেবেন? আমি বললাম, ভাই কোথায় যাবেন? তা লোকটা আমাকে বললো, ভাই আমরা যাবো উকিরাট, আপনি যাবেন? তো আমি বললাম, যাবো ভাই। আপনি আপনার অ্যাম্বুলেন্স রেখে অটোতে যাবেন, কি ব্যাপার? লোকটা আমাকে বললো যে, ভাই আমাদের একটু টাকা পয়সার সমস্যা, এই জন্য আর কি আমরা ইজি বাইকে যাবো। তো লোকটা আমাকে আরো একটা কথা বললো যে, ভাই আমরা একটা বড় মাস নিয়ে যাবো, তা আপনি কি যাবেন? তা আমি এবার কি মনে করি লোকটাকে বললাম, হ্যাঁ ভাই যাবো। তো লোকটা আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কত ভাড়া, আপনার গাড়ি ভাড়া কত? আমি বললাম যে, ভাই 2000 টাকা লাগবে। লোকটা আমাকে বললো, না ভাই এত টাকা আমাদের কাছে নাই, আর আমরা এত টাকা দিতে পারবো না। আমি বললাম যে, ভাই কত টাকা দিতে পারবেন আপনি? তো লোকটা আমাকে বললো যে, ভাই আমরা 1000 টাকা হলে দিতে পারবো। তো আমি বললাম যে, স্যার ঠিক আছে। তো লোকটা আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, আপনার গাড়িটা নিয়ে আমাদের এই 250 ভিতরে আসুন, ভিতরে আসুন।
আমি গেলাম, এবার তাদের উঠালাম গাড়িতে, লাশটা উঠালাম, এবার তাদের নিয়ে রওনা করলাম। আমি যে সময় রওনা দিতে সেই সময় আনুমানিক রাত 9টা বাজে। এবার তাদের নিয়ে যখন রওনা করলাম, তারা 2জন পুরুষ 2জন মহিলা, সারা রাস্তা ধরেই তারা কান্নাকাটি করতেছে। আমি আমার মতো গাড়ি চালাচ্ছি। ফকিরহাট যে সময় আসলাম অনেক রাত, এবার ওখান থেকে আরো 15-20 কিলো ভিতরে তাদের বাড়ি। গেলাম তাদের বাড়ি, তাদের লাশ নামালাম, তাদের লোকজন নামালাম, জিনিসপত্র নামালাম। এরপর লোকটা আমাকে গাড়ি ভাড়ার টাকা দিলে বললো যে ভাই আমার যদি রাস্তায় কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাদের বাড়িতে থেকে যান, কালকে সকালে যান। আমি বললাম যে না ভাই, আমার বাড়ি যেতে হবে, যত রাত হোক আমার বাসায় যেতে হবে। তো আমি গাড়ি নিয়ে আবার রওনা দিলাম। বেশ অনেক দূর চলে আসছি। তো আমি গড়ি থেকে কাল করলাম, সে সময় রাত প্রায় 1টা-1:30 বাজে। যাক, আমি আমার মতো চালাচ্ছি। যে এলাকায় গেছি ওই এলাকায় রাস্তায় কোনো আপনার রোড লাইন নাই, রাস্তায় একটা লোকও নাই, মানুষও নাই, রাস্তা একদম ফাঁকা। আমি আমার মতো গাড়ি চালাচ্ছি। হঠাৎ করে খেয়াল করলাম যে আমার গাড়ি পিছনে যে আপনার পাথর, ছোট ছোট পাথর, ইট মারতেছে, ঠাস করে শব্দ হচ্ছে। তো আমি পিছন দিকে ঘুরতে গেলাম, দেখলাম যে কাউকে দেখতে পাই না। তো যাক, একটু মনে মনে ভয় পাইছি। যাক, আমি আমার মতো গাড়ি চালাচ্ছি। হঠাৎ কিছু দূর সামনে এসে দেখলাম একটা বড় একটা ডাল আমার গাড়ির সামনে পড়ল, মানে আমার ওই গ্লাসের সামনে। গ্লাসের সামনে পড়ে গ্লাসটা ভেঙে গেছে। তো আমি আর একটু ভয় পাইছি। এরপর আমি বইতে গাড়ি চালাচ্ছি খুব স্পিডে। যাক, তাহলে আমি খুব স্পিডে গাড়ি চালাচ্ছি, এদিক ওদিক তাকাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি না। বেশ কিছু দূর আসার পরে দেখলাম যে একদল লোক আপনার রাস্তার পাশে আপনার কবর খুঁজতেছে। দেখলাম একটা খাটলা রয়েছে, একটা লাশ সাদা কাপড়ে ছিল। আমি ওখানে যে গাড়িটা থামালাম, থামাই জিজ্ঞেস করলাম ভাই কিভাবে মারা গেল? তো ওরা বলছে ভাই এই লোকটা অনেকদিন অসুস্থ, মারা গেছে। ওই জামাটা পড়লাম, দেখলাম সাইডে দেখে আমি লাশটার মুখটা দেখলাম যে হঠাৎ আমি যে লাশটা ওই বাড়িতে পৌঁছে দিলাম সেই লাশটার চেহারা এই লাশের চেহারা কিন্তু খুবই এক। আমি একটা লোকে জিজ্ঞেস করলাম ভাই এই লাশটা তো আমি এই লাশটার ঠিকানা কোথায়? তা বললো যে অমুক জায়গায়, মানে যে লাশটা আমি ওই ফকিরহাট পৌঁছে দিয়েছি সে একই ঠিকানা বলতেছে। আমি তাকে বললাম যে ভাই এই লাশটা তো আমি এই ঘন্টা 2 আগে পৌঁছাই দিয়ে আইসি ওনাকে বাড়ি আমার গাড়িতে। তো এখানে আসলো আপনারা নিয়ে আসলেন কেমনে? তা ওরা বললো যে ভাই মানে ওরা সবাই আমার দিকে তাকায়, কেউ একটা অবাক চোখে তাকায় আছে আমার দিকে, এবং সবাই একে অপরের দিকে মানে কানে কেমন ফিসফিসে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি না। ঠিক আছে, যাক, তা একটা লোক আমার পাশে আসলো, এসে বললো যে ভাই এই রাস্তা আপনি যেতে পারবেন না, রাস্তায় সমস্যা, আপনি যাবেন কোথায়? আমি বললাম যে ভাই আমি কোথায় যাবো? তা লোকটা আমাকে বললো যে ভাই আপনি কোন দিকে যেতে যান, তাহলে পাশের একটা রাস্তা আছে, এই রাস্তাটা আপনার খুব তাড়াতাড়ি যেতে পারবেন, এই রাস্তা ধরে চলে যাবেন। আমি চিন্তা করবো রাস্তা অনেক হয়ে গেছে, তাহলে সহজ রাস্তা দিয়ে যাই, আমার তো বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। আমি সহজ রাস্তা ধরে গেলাম। হঠাৎ কিছু দূর আসার পরে আমার কি করে আমার লুকিং গ্লাসে চোখ চলে গেল। দেখলাম যে ওই যে লোকগুলো দেখলাম যে কবর খুঁজতেছে, ওই লোকগুলোই আমাকে লম্বা দা নিয়ে আমাকে দাবড়াচ্ছে। তো আমি খুব ভয় পেয়ে গেলাম, আমি খুব স্পিডে গাড়ি চালাচ্ছি। হঠাৎ করে আমার কিসের সাথে একটা খাই লাগলো, আমি অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন আমি দেখলাম যে আমি একটা পারিবারিক কবরস্থানে শুয়ে আছি, এবং আমার আশেপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। তো সবাই আমাকে জিজ্ঞেস করলো যে বাবু কি হয়েছে তোমার? তো আমার রাত্রে যে ঘটনাটা থাকে তাদের সবাইকে বললাম। তো তারা সবাই বললো যে তুমি যেখানে শুয়ে আছো এখানে পারিবারিক একটা কবরখানা আছে, এবং রাত্রেবেলা আমাদের এখানে সন্ধ্যার পরে কেউ রাস্তায় হাঁটাচলা মানে কোনো জায়গায় যায় না, কারণ এখানে ওই এই পারিবারিক কবরখানা এছাড়া রাত্রেবেলা ওই পথজেন আছে, তারা এখানে ঘোরাফেরা করে। ওই সাধারণ মানুষ দেখলে ঠিক আছে অনেক ক্ষতি অথবা বিপদে ফেলায়, এই জন্য ভয়টা আমরা কেউ এই সন্ধ্যার পর আমরা কেউ বাইরে বেরোই না। যাক, তারা এরপর আমাকে ট্রিটমেন্ট করালো, এবং আমি কোনো রকম সুস্থ হয়ে আমি বাড়ি চলে আসলাম। এরপর আমি প্রায় 1 সপ্তাহ অসুস্থ থাকি, পরে অনেক কবিরাজ ডাক্তার দেখায় অনেক কষ্ট অসুস্থ হয়েছি। এই ছিল আমার গল্প। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আমরা তাই বলি যে বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার, এবং ভূতের মানে অনেক আনন্দ, অনেক ভয় এবং অনেক উত্তেজনা। পুরোটা সপ্তাহ যেমন আপনারা অপেক্ষা করেন, ঠিক একইভাবে আমি নিজেও অপেক্ষা করি যে কিভাবে সাজাবো আজকের ভূতাফেম। তো যাই হোক, আজকের ভূতাফেম কেমন লাগছে অলরেডি আপনারা সেটা জানাচ্ছেন, এবং সেই সাথে আপনারা সবাই শুভেচ্ছাও জানাচ্ছেন নতুন বছরে। আশা করছি যে আমরা
2019 থেকে 2020 পর্যন্ত আমরা একটা চমৎকার বছর, আপনাদের আরো একটা চমৎকার বছর উপহার দিতে পারবো যদি আপনাদের সাথে থাকেন। এবং সেজন্য চাই আপনাদের কাছ থেকে অনেক 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 ঘটনা, এবং সেজন্য আরো একবার আপনাদের জানিয়ে দিতে চাই আমাদের ইমেল অ্যাড্রেসটা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে fulfm@radio.fm, which is BHWTFM@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আবারও কিছু মেসেজ পড়ে ফেলি, কমেন্ট করে ফেলি। আমাদের সাথে দেখতে পাচ্ছি আরিফুর রহমান জিতু আছেন, মানিক হুসাইন আছেন আমাদের সঙ্গে, দুর্জয় আমাদের সঙ্গে আছেন, নাজমুস সাকিব ইমরান আমাদের সাথে আছেন। দেখতে পাচ্ছি আরো অনেকেই আমাদের যে ভূতফোনের পেজটা সেখানে আলামিন সরকার আছেন, মিজানুর রহমান আছেন, এম রহমান সিমন আমাদের সাথে আছেন, HS আলিফ আমাদের সাথে আছেন, শাকির রাজ কুমার আছেন আমাদের সাথে আছেন MD রাতুল খান, শাহজালাল জুন্নুন আমাদের সঙ্গে আছেন। এবং আজকে সবাই স্টোরির প্রশংসা করছেন এবং ক্রেডিটটা আসলে আমি একেবারেই আপনার ভাইকে না দিয়ে পারছি না। চমৎকার স্টোরি নিয়ে এসছেন এবং সেকেন্ড যে স্টোরিটা, সেই স্টোরিটাও আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি আপনার ভাইয়ের কাছ থেকে আপনার ভাইয়ের সেকেন্ড স্টোরি। আপনার ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে আবারও রাসেল ভাই বলছি যে আসলে আমার কিছুই কোনো ক্রেডিট নাই, সকল ক্রেডিট যারা সংগ্রহ করে দেন তাদেরকে। আমি হয়তো বা খুব কমই পরিশ্রম করি, ওরা আসলে পর্দার অন্তরালেই থেকে যায়। এই জন্য সকল ধন্যবাদটুকু ওদেরই প্রাপ্য। এবং আপনি আমাকে সুযোগ দেন আসার জন্য, এই জন্য আপনাকে স্পেশালি থ্যাংকস। আসলে ভাই এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ী জেলার কালুখালী অঞ্চলের ঘটনা। এটা তো ঘটনাটি রাসেল ভাই মূল ঘটনায় যাওয়ার আগে আমি কয়েকটা বিষয় বলবো। সেটা হচ্ছে যে কালুখালী যে অঞ্চলটা, এটা একটা সময় খুবই ব্যাকওয়ার্ড একটা এলাকা ছিল। বর্তমানে কালুখালী রাজবাড়ির উপজেলা একটি, কিন্তু এটা রাজবাড়ির মানে হওয়ার সর্বশেষ উপজেলা কালুখালী এবং সবচেয়ে ছোট একটি উপজেলা। কালুখালীতে অসংখ্য মানে ঝোপঝাড় জঙ্গল আছে এবং অনেক ভয়ঙ্কর ঘটনা ওই এলাকাগুলোতে ঘটে। আমি এর আগেও বেশ কয়েকটা জায়গায় নিজে দেখে এসেছি এবং আমি কয়েকটা ঘটনা শেয়ারও করেছি। স্পেশালি রাসেল ভাই কালুখালীর ওই রুটটাতে যারা স্পেশালি ওই যে ইসে যান কুষ্টিয়া বা দর্শনের ওদিকে যারা গাড়ি চালান রাতের বেলা বা মানে ট্রাক, স্পেশালি ট্রাক চালক যারা, তো ওনারা প্রায়শই কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে ঘটনার সম্মুখীন হন। যেমন ট্রাক নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিশাল একটা মাথা রাস্তার মাঝখানে, মানে চুল ছড়ানো, মাথার মাঝখানে সিঁদুর, এরকম মানে অনেক ভয়ঙ্কর ঘটনা প্রতিনিয়ত ঘটে। তার মানে সচরাচর হয়েই থাকে এবং সচরাচর হয়েই থাকে, দেখেই থাকে। এখন যদি কোনো মানে যারা পরিবহন চালান, যদি কেউ শুনে থাকেন, ওই রুটে চালিয়েছেন, অভিজ্ঞতা আছে, তারা আমার সাথে একমত হবেন যে হ্যাঁ তারা ওই বিষয়গুলো মানে চাইবো যারা পরিবহন যারা চালান তাদেরকে আমি চাইবো যে সেটা হচ্ছে বাস, ট্রাক, মাইক্রো বাস বা যেটাই হোক না কেন বা অ্যাম্বুলেন্স যেটাই হোক না কেন, আপনারা কাইন্ডলি এই রোডের সাথে যদি পরিচিত হয়ে থাকেন তাহলে অবশ্যই রেসপন্স করবেন এবং অবশ্যই আমাদের লিখে পাঠাবেন আপনার জীবনের ঘটনা। আমরা সেটা ইনশাল্লাহ পড়ে শোনাবো, আপনি সরাসরি অডিও ক্লিপ করেও পাঠাতে পারেন। তো আমরা চলে যাই আবার আপনার ভাইটা। ভাই এই ঘটনাটির এলাকাটা কালুখালী, বাট গ্রামের নামটা হলো হরিণধারা। তো হরিণধারা গ্রামে মানে ওখানে একজন আমরা যেটাকে বলি গাছি, যেমন ওই আপনার শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে সেটা সেই রসটা আবার জাল দিয়ে সেটা গুড় বানান, সেগুলো আবার বাজারে বিক্রি করেন। আবার এই সিজনটা শেষ হয়ে গেলে তারা আবার কৃষি কাজ করেন। দেখা যাচ্ছে ওই নির্দিষ্ট সময় তারা এই গাছ থেকে রস সংগ্রহ করেন। আমরা তাদেরকে স্থানীয় ভাষায় কি গাছি বলি আর কি। তো সবুর মিয়া নামক একজন গাছির ঘটনা আমি এখন শেয়ার করবো। ঘটনাটি আসলে অনেক আগের 60-এর দশকের ঘটনা, এক্সাক্ট সনটা বলতে পারবো না, তবে আমি যতটুকু শুনেছি মানে 63, 65, 66 এরকম সালের, এই জন্য আমি বললাম যে 60-এর দশকের ঘটনা। এটি অনেক আগের ঘটনা। তো ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল। উনি যেহেতু গাছি ছিলেন, ওর যে কাজটা করতেন ওনার নিজস্ব ওরকম কোনো সহায় সম্পত্তি ছিল না, খুব দরিদ্র মানুষ ছিলেন উনি। তো যাদের খেজুর গাছগুলো রয়েছে, তো এই খেজুর গাছগুলো থেকে রস সংগ্রহ করার দায়িত্বটা ওনার উপরে পড়তো।
এবং রস সংগ্রহ করার পরে অর্ধেকটা উনি ওনার জন্য রেখে দিতেন এবং বাকি অর্ধেকটা মালিককে দিয়ে দিতেন। এবং ওনার জন্য যতটুকু হয় সেগুলো এক জায়গা করে অনেক রসই হতো, সেগুলো জাল দিয়ে গুড় তৈরি করে আবার বাজারে বিক্রি করতেন। এটা ছিল তার পেশা। এইভাবেই তিনি তার জীবন, এইভাবে উনি জীবন চালাতেন। যখন এই সিজনটা শেষ হয়েছিল তখন উনি বিভিন্ন জায়গায়, আমরা স্থানীয় ভাষায় কামলা বলি আর কি, ডে লেবার আর কি, ডে লেবার হিসাবে বিভিন্ন জায়গায় উনি কৃষি কাজ করতেন। এইটাই ছিল তার মানে পেশা। এখন আসলে ভাই উনি মানে রেগুলার যে কাজটা করতেন সেগুলো করছিলেন। হঠাৎ করে ওই হরিণধারা গ্রামের কাছে একটি শ্মশান রয়েছে। ওই শ্মশানের কাছে মানে শ্মশানের এলাকার মধ্যে না, কিন্তু পাশে একজন মালিকের অনেকগুলো খেজুর গাছ রয়েছে, তো প্রায় 15-20টা খেজুর গাছ। তো ওনাকে বলেন যে এই খেজুর গাছগুলো মানে ই করে প্রসেসিং করে এখান থেকে রস সংগ্রহ করতে। তো উনিও সেটা রাজি হয়ে যান, কারণ সেটা তার আয়ত্তের মধ্যেই ছিল এবং সাধ্যের মধ্যেই ছিল, সেটা খুব বেশি দূরেও ছিল না। আর 15-20টা খেজুর গাছের মানে দায়িত্ব অনেক বিষয়, তার জন্য অনেক অনেক বড় কিছু। তো উনি রাসেল ভাই সেই গাছগুলো প্রসেসিং করে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সেটা মানে রস নেওয়ার উপযোগী করতে হয়। তো উনি সেগুলো করে মানে হাঁড়িগুলো লাগিয়ে রাখেন। রাসেল ভাই 1-2 দিন খুব ভালো যাচ্ছিল, খুব ভালো রস হয় ওখান থেকে, খুব মিষ্টি রস। কিন্তু 4-5 দিন যাওয়ার পর উনি একদিন গেছেন রস সংগ্রহ করতে ভোরবেলা, দেখে একটা হাঁড়িতেও রস নেই। তো তখন উনি সন্দেহ করেছেন গ্রামে এরকম দুষ্টু ছেলেপেলে থাকে যারা এরকম রাতের বেলা হাঁড়ি থেকে রস চুরি করে খায়, হয়তো বা এরকম কিছু হতে পারে, এটা নিশ্চয়ই চোরের কাজ। তো উনি দেখেন যে প্রায় প্রতিদিনই ওই ঠিক শ্মশানের ধারের ওই 15-20টা খেজুর গাছে রস নেই। তখন উনি আবার পরীক্ষা করে দেখেন যে আসলে কি রস পড়েছে রাতের বেলা। দেখুন উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন হ্যাঁ রস রাতের বেলা পড়েছে, সেই প্রমাণও আছে, কিন্তু হাড়ির মধ্যে কোনো রস নেই। এটা উনি যখন এরকম দেখছিলেন প্রতিনিয়ত রস চুরি হয়ে যাচ্ছে, তখন উনি এদিকে কিন্তু রাসেল ভাই ওই গাছের যিনি মালিক উনি তো এই কথা শুনবেন না, উনি কিন্তু প্রতিদিন ওই অর্ধেক রস বুঝে নেবেন তার কাছ থেকে। এখন উনি কিন্তু মালিক কোনোভাবে মানতেছে না। মালিক শেষে বললো যে ঠিক আছে তাহলে তুমি পাহারা লাগাও, দায়িত্ব তোমার, তোমাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব তোমার। তখন উনি রাসেল ভাই চিন্তা করলেন যে পাহারা কাকে লাগাবেন, তাকে আবার অতিরিক্ত টাকা দিতে হবে। উনি নিজে চিন্তা করলেন আমি নিজেই পাহারা দেওয়ার মানে চিন্তা করলেন। রাসেল ভাই উনি রাতের বেলা হাতে একটা বড় লাঠি নিয়ে উনি হাতে একটা হারিকেন এবং বড় একটা লাঠি নিয়ে উনি পাহারা দেওয়া শুরু করলেন। এখন প্রথম দিন পাহারা দিয়েছে ভালো, কিন্তু ভোরে দেখে ঠিক একই অবস্থা, হাড়িতে রস নেই। উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই সে যখন এই মাথা থেকে ওই মাথা গিয়েছে হাঁটতে হাঁটতে তখনই মানে কেউ রস খেয়ে নিয়েছে বা রস পেরে নিয়ে চলে গেছে, অন্য হাড়িতে ঢেলে নিয়ে চলে গেছে। উনি এটা মনে করলেন যে না আরো ভালো করে পাহারা দিতে হবে। পরের দিন রাসেল ভাই পাহারা দিলে একই অবস্থা, উনি পাহারা দেওয়ার পরেও রস নেই হাড়িতে। তৃতীয় দিন রাসেল ভাই যখন পাহারা দিচ্ছিলেন তখন হঠাৎ ওই দিন আবার চাঁদের আলো ছিল, তখন ওনার মনে হলো যে গাছ বেয়ে একটা কালো ছায়া উঠে যাচ্ছে উপরে। তখন উনি চিন্তা করলেন যে হ্যাঁ এইবার আজকে চোর পেয়েছে, আজকে এটাকে ধরতে হবে। তখন উনি দৌড়ে ওই গাছের নিচে চলে গেলেন। গাছের নিচে চলে দেখেন যে ঠিক উনি যেটা আত্মা একটা ছায়া হাড়ি থেকে রস খাচ্ছে, এবং উনি নিচ থেকে বললেন যে এই বেটা চোর নিচে নেমে আয়, মানে যেভাবে আর কি বলার দরকার আর কি। তখন উনি তাকে বলছিলেন, উনি খেয়াল করলেন যে এই কথাটা বলার পরে ওই আত্মার ছায়াটা এক লাফ দিয়ে প্রায় 15-20 হাত দূরের আরেকটা গাছের মাথায় চলে গেল। তখন উনি আবার কিন্তু এটা থেকে ভয় পান নাই, এই কারণে ভয় পান নাই উনি জানতেন যে গ্রাম অঞ্চলে অনেকে ব্ল্যাক ম্যাজিক করে খুব দ্রুত গাছে উঠতে পারে, গাছ থেকে নামতে পারে, এক গাছ থেকে আরেক গাছে যেতে পারে। উনি মনে করেছেন কোনো দুষ্ট প্রকৃতির লোক ব্ল্যাক ম্যাজিক জানে, এই কারণে এই খুব সহজেই এই রস চুরি করে চলে যেতে পারছে এবং এক গাছ থেকে আরেক গাছে লাভ। উনি কোনো মানুষই মনে করেছেন। তো উনি যখনই যে গাছের কাছে যান দেখে যে সেই জিনিসটা লাভ দিয়ে আরেকটা গাছে চলে যায়। তো এইভাবে রাসেল ভাই প্রায় 7-8টা গাছ উনি এরকম তাকে যখন তাড়া করলেন ওই জিনিসটাকে, তখন এক সময় দেখা গেল ওই জিনিসটা আর পালাচ্ছে না, সে আস্তে আস্তে নেমে আসার পর রাসেল ভাই এমনিতে তার মেজাজটা খুব গরম ছিল যে এরকম রস চুরি করে খেয়ে যায়। উনি কোনো ধরনের কোনো মানে চিন্তা ভাবনা ছাড়াই ওনার হাতের লাঠি দিয়ে মানে খুব জোরে একটা বাড়ি ওই জিনিসটা
বাড়ি মারার পরপরই যখন ওই জিনিসটা পড়ে যায়, তখন পড়ার পরে উনি ওই জিনিসের চেহারাটা দেখতে পারলেন। চেহারাটা যেটা দেখেন সেটা হলো ওটার বডিটা শিম্পাঞ্জির বডির মতো, এবং মাথাটা মানে মুখটা চোখা, মানে লম্বা হয়ে গেছে, মানে অদ্ভুত চেহারার একজন লোক আছে। তো আর একটা বিষয় হলো রাসেল ভাই, যখন লাঠি দিয়ে বাড়ি দিয়েছে তখন ওই জিনিসটা, ওই জন্তুর মতো ওই জিনিসটা, মানে অর্ধেক মানুষ অর্ধেক জন্তুর মতো জিনিসটা মানে চি চি শব্দ করে, মানে চি 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 শব্দ করে মানে দ্রুত মাঠের ভিতরে চলে গেল। এরপরে আর উনি আর কিছু দেখেন। তো রাসেল ভাই চিন্তা করলেন যে এইটাই হলো চোর, কিন্তু এরকম চেহারা কেন? তখন রাসেল ভাই উনি চিন্তা করলেন এটা হয়তো বা দুষ্টু জিন হবে, এরকম কিছু চিন্তা করেছিলেন। তো যাই উনি আর কিছু চিন্তা করে মনে করছেন যে আপদ বিদায় হতে ভালো হয়েছে। তো ওই দিন রাসেল ভাই মোটামুটি কয়েকটা গাছের রস উনি পেয়েছিলেন। তো উনিও খুশি, যাক অন্তত ধরা গেছে। উনি মালিককে বলেন এই ব্যাপার। রাসেল ভাই ওনার আবার মানে মেয়ের যে একটা নাতি ছিল, মানে মেয়ের ঘরে ছেলে ছিল, তার আকিকার একটা অনুষ্ঠান ছিল। তো ওই সবুর মিয়া ওই আকিকার অনুষ্ঠানটা পাশের গ্রামে ওনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন। তো ওনার ওই আকিকার অনুষ্ঠানে অ্যাটেন্ড করার কথা ছিল পরের দিন। তো উনি আকিকার অনুষ্ঠানে যখন অ্যাটেন্ড করলেন, অ্যাটেন্ড করার পরে যখন ওনার নাতিটা, ওনার বলেছে আমার নাতিটা কোথায় সামনে নিয়ে এসো, তখন যখন ওনার নাতিকে সামনে নিয়ে আসা ছিল তখন নাতিটা প্রচন্ড জোরে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে ওনার নানাকে দেখে, এবং মাটিতে ছটফট শুরু করেছে, কোনো কথা না ছটফট শুরু করেছে। এবং সবার চোখের সামনে হচ্ছে ভাই মানে ওই ছোট বাচ্চার শরীরটা মনে হচ্ছে যে মোটা হয়ে যাচ্ছে, এবং আস্তে এবং ওর মুখটা আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে, মানে ঠিক যেমন উনি রাতের বেলা যে প্রাণীটা দেখেছিলেন ঠিক অমনটা হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে সবাই ভয় পেয়ে দৌড়ে চলে যায়। সবাই বলে যে ওকে দিনে ধরেছে, কেউ বলে যে এর রাক্ষস হয়ে গেছে, এরকম মানে গ্রামের অনেক কুসংস্কার, সবাই এরকম খুব ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে দেয়। এবং কিছুক্ষণের মধ্যে রাতের বেলা বাচ্চাটা মারা যায় ছটফট করতে করতে, এবং মারা যাওয়ার আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে সে আবার আগের স্বাভাবিক চেহারায় ফিরে আসে। তো বাড়িতে শোকের মানে আনন্দের উৎসবটা একদম শোকে পরিণত হয়। কিন্তু সবাই বিভিন্নভাবে অনেক কুসংস্কারমূলক কথা বললেও আসলে রাসেল ভাই সবুর মিয়া বুঝতে পেরেছিলেন আসলে ঘটনাটা কি হচ্ছে, যে উনি রাতের বেলা ওই প্রাণীটাকে আঘাত করেছিলেন, এই কারণে হয়তো এই ঘটনাগুলো ঘটছে। তখন উনি কাউকে কিছু বলেন নাই, উনি বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পর রাসেল ভাই এরপরে সবুর মিয়ার সাথে ঘটনাটা শুরু হয়। সেটা হলো যখনই রাত হয়ে যেত, সবুর মিয়ার সামনে যেই আসতো, সবুর মিয়া তাকে দেখতো যে ওই শিম্পাঞ্জির দেহের মতো, ওই ব্যক্তির মুখটা ওরকম লম্বা, এরকম দেখতো। এরকম দেখে চিৎকার চেঁচামেচি করতো যে এই সাপটি আমার সামনে থেকে সরে যা সরে যা, এরকম, এবং খুব ভয় পেত। একটা মানুষের সামনে যখন উনি এরকম আচরণ করতো তখন সবাই নিজে খুব বিব্রত হতো এবং বিরক্ত হতো। তো একসময় সবাই সবুর মিয়াকে পাগল বলে আখ্যায়িত করে, যে একদম পাগল হয়েছে, বদ্ধ উন্মাদ, দিনের বেলা ভালো থাকে, রাতের বেলা ভালো, এই জন্য রাতের বেলা তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে। কিন্তু আসলে উনি সুস্থ মানুষ ছিলেন রাসেল ভাই। আমরা হ্যালুসিনেশন বলি, যেটাই বলি মানে মানে সাইন্টিফিক ব্যাখ্যায়, যে অ্যাকচুয়ালি আসলে এটা ছিল একটা প্যারানর্মাল ঘটনা। এরপর রাসেল ভাই যেটা হলো, রাতের বেলা মানে হুট করে ওনার মেয়ের, ওনার ছোট ছোট বাচ্চা ছিল, ওনার 5টা মেয়ের যে ঘরে ঘুমায় থাকতো আর কি, ছেলে মেয়েরা, সেখানে একটা খট করে শব্দ হয়। তখন ওনার ওয়াইফ পাশের ঘর থেকে উঠে যখন ওখানে যান, তখন বলে যে কি ব্যাপার, আমাদের মেয়ে ছোট জন কোথায় গেল? দরজা তো বন্ধ, ওয়াশরুমও তো বাইরে, যদি বাইরেও যায় তা তো ওয়াশরুম, আর ছোট মানুষ বাইরে গেলে তো ডাক দিয়ে যাবে, একা একটু যাওয়ার সাহসই নেই, তবে দরজা বন্ধ সাথে কোথায় গেল? তখন রাসেল ভাই, এখন সবুর মেয়ে তো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তখন তার শিকলটা খুলে দেখা বলে তাদের খোঁজো এখন তোমার মেয়ে। তখন রাসেল ভাই ওনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে এবং সব গ্রামের অন্য লোকদেরকে ডাকে এবং দেখে খোঁজা শুরু করে যে কোথায় আছে। রাসেল ভাই শেষ পর্যন্ত ওনার মেয়ের দেহটা ওই যে শ্মশানের পাশে যে খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছের উপর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, ওনার মেয়েকে মানে মেরে ফেলেছে আর কি। রাসেল ভাই এই যখন উনিও এরকম উন্মাদ অবস্থা, এই ঘটনার সলিউশনটা যেভাবে আমি সেখানে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ওই কালুখালী বা আমাদের রাজবাড়ি অঞ্চলে বেশ ওই সময়টাতে এবং এখনো একটা মানে পীরের একটা মানে অনেক ভক্ত আছেন, মানে হক্কানি পীরের ভক্ত আছেন আর কি। তো ওই সময় আরো অনেক বেশি ছিল আর কি। তখন ওই বুজুর্গ ব্যক্তি যখন ওই এলাকায় আসেন, আসার পরে
ওই সবুর মিয়াকে শিকল দিয়ে বেঁধে তার সামনে নিয়ে যাওয়া হয়। তখন আচ্ছা, সবুর মিয়াকে দেখেই উনি বলেন যে বাবা, রাতের বেলা এরকম কোনো জিনিস দেখলে হঠাৎ করে আঘাত করতে হয় না। এবং রাসূল ভাই এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আমাদের হাদিসেও কিন্তু আছে যে রাতের বেলা যদি আমাদের সামনে বা দিনের বেলাতেও যদি আমাদের অস্বাভাবিক যদি কোনো প্রাণী আমাদের সামনে আসে, প্রথমে আগে বলতে হবে যে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে চলে যাও। এরকম 3 বার পড়ার পরে যদি সেটা না যায়, বুঝতে হবে যে সেটা প্রাণী। সে যদি ক্ষতিকারক হয় তাহলে তাকে আঘাত করা যাবে, এবং সে যদি 3 বার বলার পরে যদি সে চলে যায় তাহলে তাকে আর কোনো আঘাত করা যাবে না। আসলে সবুর মিয়া কিন্তু এই ধরনের কোনো কথা না বলে উনি কিন্তু তাকে গালিগালাজ করে, এবং একটা সময় তাকে যখন গাছ থেকে নেমে আসছিল, নেমে আসার পর সে কিন্তু আঘাত করেছিল, এবং আঘাতের প্রতিশোধ হিসাবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল। এই জন্য আসল ভাই রাতের বেলা চলার সময় কিন্তু আমরা এই ধরনের ঘটনার সম্মুখীন হতেই পারি, কিন্তু খুব সতর্কতার সাথে আমাদেরকে এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। আসল ভাই তারপরে ওই বুজুর্গ ব্যক্তির দোয়ার বরকতে সবুর মিয়া সুস্থ হয়েছিলেন, উনি অনেকদিন বেঁচে ছিলেন, ওনার নাতিপুতিরা এখনো জীবিত আছে। তো এইটাই ছিল রাসূল ভাই ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আকরাম ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার রাজবাড়ির সমস্ত ফোর্টিস টিম আছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তারা এত কষ্ট করে ঘটনা সংগ্রহ করেন আপনার জন্য, এবং সেগুলো আপনি ফুটেজে এসে আমার সাথে শেয়ার করেন। পুরো ব্যাপারটাই একদম অন্যরকম, এবং অনেক অনেক শুভকামনা থাকলো নতুন বছরে আপনারা সবাই অনেক ভালো থাকেন, সেটাই প্রত্যাশা করবো। এখন যেটা করবো, আরো একটা ঘটনায় চলে যাব, এবং এটি একটা ইমেইল, যে ইমেইলটা আমি আপনাদের পড়ে শোনাতে চাই, এবং আশা করছি যে ইমেইলটা আপনাদের ভালো লাগবে। চেষ্টা করছি পড়ে শোনানোর মতো, যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আপনি সর্বদা ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি ব্যক্তিগত কারণে আমার নাম গোপন রাখার অনুরোধ করছি। আমি থাকি ফার্মগেট, ঢাকা। স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব না, তাই অনুরোধ করছি ঘটনাটি আপনি পড়ে শোনালে খুশি হব। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। এই প্রথমবার লিখছি, তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ঘটে আমার চাচাতো বোনের সাথে, আমি তার মতো করে বলছি। সাল 2012, মাস জুলাই, দিনটি ছিল রবিবার। আমি আর আমার হাজব্যান্ড ঢাকার একটি ব্যস্ততম স্থানে একটি বিল্ডিংয়ে নতুন শিফট হই। সঙ্গত কারণে নাম উল্লেখ করলাম না। আমার হাজব্যান্ড মুকেশ একটি প্রাইভেট কোম্পানিতে জব করায়, তাকে প্রায়শই রাতে লেট করে বাসায় ফিরতে হতো। সেদিনও তার অফিসে কাজের চাপ থাকায় সে অফিসে যায়। আমি আর আমার ছোট ভাই বাসায় সারাদিন নিজেরাই সব গুছানো শুরু করি। আমাদের একটি বেডরুম, সাথে বারান্দা, তার পাশে কিচেন রুম, আর কিচেনের পাশে ডাইনিং রুম ছিল। আর মেইন ডোর থেকে ঢুকেই হলো হল রুম বা ওপেন স্পেস। বিল্ডিং এর আশেপাশে অনেক বিল্ডিং আছে, কিন্তু একটি বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন, তবে সেখানে কোনো কাজ চলছে না। সেটি আমার বেডরুমের পাশে। নতুন বাসায় উঠে সব ঠিকঠাক করতে করতে ক্লান্ত আমি সোফাতেই শুয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি চারিদিক অন্ধকার। বুঝলাম কারেন্ট চলে গেছে, কিন্তু শব্দ এখনো আছে, এতটা তীব্র যে আমি ফোনের আলো জেলেই খুঁজতে শুরু করলাম এর উৎস। কেউ চাপা স্বরে গোঙালে যেমন আওয়াজ হয়, আওয়াজটা অনেকটা সেরকম। অন্ধকার হাঁটতে হাঁটতে আমার বেডরুমে উঠলাম। রুমের এক প্রান্তে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভাবলাম আমার ভাই। বললাম, কিরে তুই এই অন্ধকারে কি করছিস? ও কোনো উত্তর দিল না। আমি ওর কাছে যাব, তখনই ডোরবেলের শব্দ পেয়ে আমি মেইন ডোর খুলতে চলে গেলাম। দেখি আমার হাজব্যান্ড এসেছে। এরপর চার্জার লাইট নিয়ে আমি আমার রুমে যাই। দেখি কেউ নেই। আমার হাজব্যান্ড আর আমার ভাই রিয়াদের সাথে অন্য রুমে কথা বলছে শুনতে পেলাম। ভাবলাম
আমি দরজা খোলার ফাঁকে রিয়াদ অন্য রুমে চলে গেছে, কিন্তু তাহলে তো আমার সামনে থেকে যেতে হতো। যাই হোক, আমি কিছু না ভেবে মুকিতকে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে তা আমরা তিনজন খেয়ে ঘুমোতে গেলাম যার যার রুমে। সকালে উঠে দেখলাম কিচেনে গত রাতের মুরগির মাংসের সব হাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি দেখে অবাক হলাম, কারণ 5 তলায় থাকি, এখানে কোনো বিড়াল সাধারণত আসবে না। আমি কাউকে কিছু বললাম না। আসল ঘটনা ঘটল সেদিন সন্ধ্যায়। আমি কিচেনে রান্না করছিলাম, ঠিক তখন একটি কান্নার আওয়াজ পেলাম। আমার বেডরুমের দিকে যাই, গিয়ে দেখি পর্দার অর্ধ নির্মাণরত বিল্ডিং এর 6 তলায় আবছা অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। আর কিচেনে চলে গেলাম, আর তার একটু পরে আমার বেডরুম থেকে কর্মর শব্দ। আমি রুমে চলে গেলাম এবং যেটা দেখলাম সেটা দেখে আমার গা শিউরে উঠলো। দেখলাম আমার রুমের মেঝেতে আমার ভাই রিয়াদ পড়ে আছে, আর তাকে কেউ খাপলে খাপলে খাচ্ছে। যে খাচ্ছিল সে আমার দিকে উল্টো হয়ে বসেছিল, তাই মুখ দেখতে পাইনি। এই দৃশ্য দেখার পর আমি ভয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে সিঁড়ি থেকে নামতে থাকি। তখন আমার ভাইয়ের সাথে আমার ধাক্কা লাগে। আমি ওকে দেখে আর কিছু বলিনি। যখন আমি চোখ খুলে দেখি আমি আমার রুমে শুয়ে আছি, আমার পাশে আমার হাজবেন্ড মুকিত আর রিয়াদ ভাই। ওদের সব খুলে বলি। মুকিত বলল আমি সিঁড়িতে অজ্ঞান হয়ে যাওয়াতে রিয়াদ ওকে ফোন করে আর আশেপাশের লোক ডেকে আমাকে বাসায় নিয়ে আসে। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো হয়তো, কিন্তু সেদিন রাতে আরো খারাপ কিছু আমার জন্য অপেক্ষা করছিল। রাতে আমার অনেক ঠান্ডা অনুভব হওয়ায় ঘুম ভেঙে যায়, অথচ তখন ছিল গরমের সময়। আমি সব সময় ডাইনিং রুমে লাইট অন করে ঘুমাই। সেই রাতে আলো কিছুটা কম থাকায় আমি বেডরুমের দরজার সামনেও পড়ে, এবং সেই আবছা আলোতে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। দেখলাম একটি লোক খালি গায়ে ধুতি পরা, তার হাতে একটি ফাঁসির দড়ি। সে আমাকে ডাকছে হাত ইশারা দিয়ে। তার কপাল কাটা, সেখান থেকে রক্ত পড়ছে। আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, একটুও নড়তে পারছি না। আমার কণ্ঠ থেকে কোনো আওয়াজ বের হলো না। লোকটি ক্রমশ আমার দিকে এগোতে থাকলো, খুঁড়িয়ে খুঁড়িয়ে। আমি এক বিন্দু নড়তে পারছি না। ভয়ে আমার গলা শুকিয়ে আসছে। প্রচন্ড জোরে আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। সকালে ঘুম ভেঙে দেখি গায়ে প্রচুর জ্বর। আমার হাতের কবজিতে আঙুলের হালকা ছাপ, মনে হয় কেউ আমাকে টেনে বা জোরে শক্ত করে ধরেছিল। মুকিত আমার চিৎকারে ঘুম থেকে উঠে দেখে আমি অজ্ঞান। আমার ভাই আর মুকিত সারা রাত জেগে থাকে। আমি নাকি কিছুক্ষণ পর পর ঘুমাচ্ছিলাম। সকালে আমার ঘুম ভাঙার পর এলাকার হুজুরকে আনা হয়। তিনি আমাকে পানি পড়া ও তাবিজ দিয়ে যান আর বলেন পাশের বিল্ডিং এর কাজ 9 বছর ধরে বন্ধ। ওই বিল্ডিং এর মালিক নারায়ণ চন্দ্র লোনের টাকা পরিশোধ করতে না পেরায় এক রাতে 6 তলায় ফাঁস নেন, আর তখন থেকে খালি গায়ে শুধু ধুতি পরা ছিলেন তিনি। তারপর নাকি প্রায়শই মানুষ গভীর রাতে কান্নার আওয়াজ শুনতে পেত। কেউ দেখেছেও ধুতি পরা আর খালি গায়ে কে যেন হাঁটছে 6 তলায়। এরপর আমরা বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত নেই। তবে অন্যত্র যাওয়ার আগ অবধি আমি আর কিছু দেখিনি। মাঝে মাঝে ঘুমানোর শব্দ পেলেও আমি আর ওই বিল্ডিং এর দিকে তাকাতাম না। সন্ধ্যায় আর রাতে কখনো একা থাকিনি। 9-10 দিনের মধ্যেই নতুন বাসা পেয়ে সেখানে চলে যাই। আমার হাতের হালকা ছাপের দাগটাও ছিল না আর। এরপর আমি আর কখনো কিছু দেখিনি বা শুনিনি। এই ছিল আমার বোনের ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম ঘটনাটি, এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবং আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু এর মধ্যে মেসেজও আসছে এবং আপনাদের কমেন্টও আসছে, সেগুলোও পড়বো কিছুক্ষণ পরে। একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি FM and do ফুর্তি FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে আমি স্বামী। আমার গ্রামের নাম তালসার।
আর যে ঘটনাটি বলবো এই ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের পাশে সাবদারপুর নামক একটি গ্রামে। তো গ্রামটিতে বেশিরভাগ মানুষই কৃষিজীবী। তো নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি, তার সাথে মাত্র কয়েক মাস আগে এই ঘটনাটি ঘটে গেছে। লোকটি ওই গ্রামের স্বনামধন্য চাষি, তার আবাদি অনাবাদি অনেক জমি আছে। তো ওই সাবদারপুর রেল স্টেশনের পাশে তার কিছু অনাবাদি জমি ছিল। তো তার ইচ্ছে জাগলো যে সেখানে সে পেয়ারা বাগান করবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে সে ওই জায়গায় উন্নত জাতের চারা রোপণ করলো। তারপর তার কাটার বেড়া দেওয়া হলো, একটি ছোট্ট মাচা তৈরি করে ছাউনি দেওয়া হলো ওখান থেকে পাহারা দেওয়ার জন্য। এইরকম ভাবে সব ঠিকঠাক করে অপেক্ষা করা হলো পেয়ারা ধরার। তো 4-5 মাস কেটে গেছে, ছোট ছোট ফুল ফল আস্তে আস্তে পেয়ারা ধরা শুরু হলো। তো যারা মোটামুটি পেয়ারা জানেন এই চাষ সম্পর্কে, পেয়ারাটি পলিথিন দিয়ে মুড়ে দিতে হয়, তা না হলে পোকা লেগে যায়। তো সমস্যা শুরু হলো তখন থেকে, যখন সেই চাষি ওই পেয়ারাগুলিকে পলিথিন দিয়ে মুড়ে রেখে চলে আসতেন। তারপরে পরে যে আর সেই পেয়ারাটি আর খুঁজে পেতেন না। তো এটা কেমন ব্যাপার, পেয়ারাটি হারিয়ে যেত। প্রথম চাষি খুব একটা কিছু বুঝতে পারে। তারপরে একটা সময় নোটিশ করলেন যে পেয়ারাগুলি আর থাকছে না, যেগুলি সে ওই পলিথিন দিয়ে মুড়ে রেখে চলে যাচ্ছে সেই পেয়ারাগুলি হারিয়ে যাচ্ছে। সে তো বড় অদ্ভুত সমস্যা। তারপরে সে ওই ভাবলেন যে এটা পাহারা দিতে হবে, আসলে কোনো চোর হয়তো বা এটা করছে, এই চোরকে আমার ধরতে হবে। তো তিনি সেই মোতাবেক পাহারার ব্যবস্থা করলেন। প্রথম দিকে তিনি দিনের বেলা পাহারা দিতেন, কিন্তু রাতে দিতেন না। তো এই অবস্থা হওয়ার পরে সে রাত্রেও পাহারা দেওয়ার ব্যবস্থা করলেন। তো রাতে টর্চ লাইট দিয়ে বসে থাকতেন। 4-5 দিন 6 দিন কেটে যায়, কোনো চোরের হদিশ সে পায় না, অথচ পেয়ারাও থাকে না, প্রতিদিন পেয়ারা হারিয়ে যায়। তো এই বিষয়টি সে তার যে পাশে যারা আছে তাদের সাথে এই বিষয়টি আলোচনা করলেন যে এরকম হচ্ছে। তো আর যারা পেয়ারা চাষি আছে তারা বললেন যে না, আমাদের তো এরকম হচ্ছে না, আমাদের পেয়ারা কখনোই চুরি হয় না। তো তারা সিদ্ধান্ত নিলেন যে তাহলে এই জমি থেকে যখন পেয়ারাটি চুরি হচ্ছে তখন এই চোরটিকে ধরার দরকার। তো এই যে পেয়ারা চাষি যারা আছেন তারা সবাই মিলে এই জমিতে এসে তারা ওই চোরটি ধরার জন্য পাহারা দিতে লাগলেন। তো রাত্রে পাহারা দেয় সবাই মিলে 5-6 জন। এইভাবে পাহারা দিতে দিতে 8-10 দিন 15 দিন হয়ে গেল, কিন্তু কোনো চোরও আসে না, আবার পেয়ারাও থাকে না। তো একদিন 5-6 জন মিলে ওখানে বসে বসে পাহারা দিচ্ছে, কথাবার্তা বলছে। তো একজন হঠাৎ করে দেখতে পেল যে 2 জন মূর্তির মতো আকৃতি বাড়ি থেকে বেশ কিছুটা উপর দিয়ে ওই পেয়ারা বাগানের ভিতরে প্রবেশ করছে। তো তাদের গায়ে চাঁদের আলোর যে রিফ্লেকশন ওটা দেখতে পাচ্ছে। তো সেই লোক চিৎকার করে বলল, ওই যে চোর চোর। তো বাকিরা সেই দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে কিছু একটা গেল, কিন্তু কি গেল সেটা ভালো করে বুঝতে পারলো না। তারা ওখান থেকে লাইট বেড়ে ওই জিনিসটার দিকে গেল, সেখানে আর কিছু পেল না, নিরাশে ফিরে আসলো। বেশ একটু ভয়ও লাগলো। তারপর একটা সময় সকাল হলো, সকালবেলা যে জিনিসটা দেখলো সেটা আরোই অদ্ভুত। দেখলো পেয়ারা আছে, কিন্তু প্রত্যেক পেয়ারাতে একটু কামড় বসানো। তো এই জিনিসটা দেখার পরে একটু ভয় পেল। তারপরে ওরা ওখানে আর থাকলো না। তো ওখান থেকে যেয়ে যে চাষি যার জমি, সেই গ্রামের বেশ যারা জ্ঞানী গুণী আছে তাদের কাছে এই বিষয়টি বলবার পরে খুব একটা উপকার হলো না, কোনো সমাধান মিলল না। তারপরে একটা তান্ত্রিক বাবা আছে, সেই গ্রামে তিনি গেলেন। যাওয়ার পরে তান্ত্রিক বাবাকে সবকিছু বলার পরে তান্ত্রিক বাবা ওই জায়গাতে এসে পরিদর্শন করে বলল যে এখানে তো অনেক সমস্যা আছে, তো সমস্যা ঠিক করা যাবে, কিন্তু কিছু জিনিস আমাকে এনে দিতে হবে এবং সেটা তোকে এনে দিতে হবে। সেই চাষিকে বললেন। তো সে চাষি তার শর্তে রাজি হলো। রাজি হবার পরে সে শর্ত দিয়েছিল যে ওই শ্মশান থেকে একটু ছাই এবং আরো বেশ কিছু জিনিস, এইসব দ্রব্য এনে দিতে হবে, দিলে সে এইটার সমাধান মিলতে পারবে। তো গেল, একদিন সে শ্মশানে গেল। যাবার পরে শ্মশান থেকে সেই জিনিসগুলো সংগ্রহ করলো, করে সে উঠে আসছে। এই সময় হঠাৎ করে 2 মানুষ তার সামনে। তো এই 2 মানুষ বসে আছে চুপচাপ একটি লাশকে সামনে রেখে। তো তাদের দিকে লাইট মারলো, কিন্তু শর্ত দেওয়া ছিল যে কারোর সাথে কোনো কথা না বলতে। তো লাইট মারলো ঠিকই, কিন্তু কোনো কথা বলবো না। তো এবার চলে আসলো বাড়িতে, এসে সেই তান্ত্রিককে সেই জিনিসগুলো দিল। দেবার পরে সে তান্ত্রিক সেই জিনিসগুলোকে একটি মণ্ডে তৈরি করে এই মণ্ডটি তার ওই বাগানে পুঁতে রেখে দিতে বললেন।
তো সেই চাষি ভাই সে তার ওই বাগানে সেই বন্ড পুঁতে দিল, দিয়ে সে বাড়িতে এসে একটু রেস্ট করলো। সন্ধ্যাবেলায় চিন্তা করলো যে যাই আমার বাগান থেকে একটু ঘুরিয়ে আসি, দেখি কি অবস্থা। তো সন্ধ্যার সময় সে চাষি তার বাগানে যে দরজা খুলতেই যা দেখলো তাতে আর কোনো সন্দেহ থাকলো না, এবার হয়তো আর তার রক্ষা নেই। সে দেখলো দুজন ব্যক্তি, সেই তারাই যাদেরকে সে শ্মশানে দেখেছিল, তার দিকে প্রচন্ড গতিতে ছুটে আসছে। কিছু ভাবার আগেই তার সামনে এসে বলল, তুই আমাদের থাকার জায়গা নষ্ট করেছিস কেন? এই কথাটি শোনার পরে প্রচন্ড ভয়ে সে তার বাগান থেকে দৌড়ে বাজারের দিকে চলে গেল। বাজারে যে একটি দোকানের সামনে সে পড়ে গেল। তারপরে তারা ওখানে যারা ছিল সবাই মিলে ধরে তাকে পানি টানি দিয়ে জ্ঞান ফিরিয়ে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে সবকিছু শুনলো, শোনার পরে বেশ সে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হবার পরে সে আর কোনো রকমই সুস্থ হচ্ছিল না। অনেক ডাক্তার, কবিরাজ বা যা যা আছে গ্রামে সবকিছুই দেখানো হলো তাকে। তো কোনোভাবেই আর কোনো তার আর সুস্থতা আর কোনো রকমই সম্ভব নয়। তো তারপরে একসময় সেই তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাওয়া হলো। তান্ত্রিক বাবা বললেন যে আসলে এটা তো বেশ সমস্যা, এখানে পেয়ারা বাগান করা যাবে না। তো ওই পেয়ারা বাগানটি কেটে ফেলার নির্দেশ দেওয়া হলো এবং ওই যে তিনটে মণ্ডপগুলো পোতা হয়েছিল ওগুলো সেই চাষিকে দিয়ে আবার শ্মশানে রেখে আসা। তারপরে মোটামুটি সেই চাষি ব্যক্তি সে আস্তে আস্তে সুস্থ হয়ে গেল, তার জ্বরটা সেরে গেল, এখন সে সুস্থ আছে। তবে সেই পেয়ারা বাগানটা এখন একদম খাঁকা করছে। মোটামুটি যারা সাবদাপুর এলাকাবাসী আশপাশে যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে আমি কোন জায়গার কথা বলছি। তো ট্রেনে যেতে গেলেও দেখা যায় পেয়ারা বাগানটা একদম ফাঁকা পড়ে আছে। তো মোটামুটি এটাই ঘটনা। অনেকে ওখানে ওই জমিকে ভুতুড়ে রূপ বলছে, যারা আশপাশে আছে তারা ওখানে খেলাধুলাও করতে যায় না, ওটাও হয়ে পড়ে আছে। তো এর সঠিক কারণ এখনো জানা যায়নি কি কারণে এটা হচ্ছে, তবে এটাই ছিল ঘটনা। ঘটনাটি শোনার জন্য ভূত এফএমের সকল শ্রোতাদের ধন্যবাদ। ধন্যবাদ ভূত এফএম। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও ফুটকিল এফএম। সময় রাত 1:28 আর চলছে ফুটাসাম। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুটাসামে। এবং সেই সাথে আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাকে লিখছেন এখনো পর্যন্ত, এবং ফেসবুকে অনেকেই আছেন। কামরুজ্জামান, আকাশ, ফরাজ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এইচ মাহমুদুল হাসান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সাথে অনেকেই এন নাসিম আমাদের সঙ্গে আছেন, ইরফান আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন অস্থির রাব্বি, এছাড়াও আমাদের সাথে আছেন তানিশা, আমাদের সাথে আছেন বায়জিদ আহমেদ, তাসকির আহমেদ, তুষার আমাদের সাথে আছেন, আমাদের সাথে এমডি সাকিব হোসেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আরও অসংখ্য মানুষ যারা ভূতাসামের পেজটাতে লিখছেন এবং ভূতাসামের যে আরও একটা রেডিও ফুটকি যে পেজ রয়েছে সেখানে লিখছেন। আমাদের সাথে আছেন সাফরিয়া, আপনাদের সাথে আছেন আতিকুর রহমান আসিফ, আমাদের সাথে আছেন ইয়াসিন শাফিন সহ আরও অনেকে। এবং সবাই লিখছেন যে আজকের এপিসোড ভালো হচ্ছে এবং আজকের এপিসোডে অনেকেই প্রচুর ভয় পেয়েছেন সেই কথা উল্লেখ করেছেন। এটা শুনে আমার অনেক বেশি ভালো লাগছে এবং আমাদের কষ্ট সার্থক হয়েছে। রৌফ ইসলাম রাজশাহী থেকে আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন তানিম তানভি বরিশাল থেকে, তিনি লাইভ শুনছেন। সায়েম সাদ আমাদের সাথে আছেন মিরপুর 12 থেকে তিনি শুনছেন। নতুন বছরের প্রথম এপিসোড, সেটা তিনি খুব উপভোগ করে শুনছেন। 11তলার উপরে বাড়ির তীরে কোঠায় কম্বলের নিচে তিনি শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেকেই। এবং আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন, আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/futi and www.facebook.com/futasam.russell এই দুটো অ্যাড্রেসে। এবং সেখানে এসে আমাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন এবং কোন ঘটনা ভালো লেগেছে, কোন ঘটনা সবচেয়ে বেশি ভালো লেগেছে, সমস্ত কিছুই আপনি শেয়ার করতে পারেন। আমি দেখতে পাচ্ছি আমাদের ফুর্তির যে পেজ, সেখানে খোরশেদ আলম খোকন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন শুভ রহমান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সূর্য সরকার, প্রিতুল খান আমাদের সাথে আছেন, এম জাকির হোসাইন আমাদের সাথে আছেন, শরীফুল রিয়াদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মুশফিকুর জামান রাফি, বৃধা আক্তার দীপা আমাদের সাথে আছেন,
মার্দিয়া আক্তার দীপক আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন আরিফ খান শাকিল, আমাদের সাথে আছেন মেহেদি সিএসকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম শামীম, এছাড়াও আলামী ইসলাম আমাদের সাথে আছেন, জুয়েল রানা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রোমেল গাজী, মারুফ হোসাইন আমাদের সাথে আছেন, আরো অনেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। কোথা থেকে এসছেন আরো একবার প্লিজ টাইম সবাইকে বলবেন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে দ্বিতীয়বার সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম ইয়াসিন মাহমুদ সম্রাট, আমি এসেছি পুরান ঢাকা কলতা বাজার থেকে। চলে যাই ঘটনায়। তো এই ঘটনাটাও একটা বাইক কেন্দ্রিক পুরান ঢাকার। তো শুরু করছে একটা বিয়ের অনুষ্ঠান থেকে। একটা ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল আমাদের। তো আমাদের হলুদগুলো না আমরা প্রায় ম্যাক্সিমাম বাসার ছাদে করে থাকি। তো বাসার ছাদের 5 তলা 6 তলা ছিল আন্ডার কনস্ট্রাকশন। তো 6 তলার মধ্যেই আপনার প্যান্ডেল করে অনুষ্ঠান আয়োজন করা হয়। তো অনুষ্ঠানে বাইরে থেকে আমাদের কিছু গেস্ট এসেছিল। আপুরা 3-4টা আপু ছিল, আপুরা শাড়ি টাড়ি পরা। তো অনুষ্ঠান শেষ হওয়ার পরে সবাই সবার মতো নিচে নেমে যাচ্ছে। কিছু ছোট ভাইরা 5 তলাতে বসে আড্ডা দিচ্ছিল 4টা দিয়ে। হঠাৎ করে ওরা লক্ষ্য করলো যে 5 তলার সিঁড়ি কোটা ক্রস করে 6 তলায় 1-2জন উঠে যাচ্ছে। পুরা চেহারা দেখেনি, শাড়ির পিছনের সাইডে যে পাড়টা থাকে, পাশে ঘুরলে যতটুকু দেখা যায় ততটুকু দেখেছে। তো ছোট ভাইদের মধ্যে একজন বললো দাঁড়া আমি একটু কথা বলে আসি ওনাদের সাথে। তো যেই বলা ওই যাওয়া দৌড়ে গেছে। যাওয়ার পরে আর বাকি যে 3-4জন ছিল চেয়ারে বসা, ওরা খালি একটা সাউন্ড পেল চিৎকারের সাউন্ড। একজন চিৎকার করে পড়ে গেছে। সবাই মিলে ওরা ধরতে ওর কাছে গেল, ধরাধরি করে পানি টানি ছিটায়। যখন ওর জ্ঞান ফিরলো তখন বলে কি হয়েছে তুমি এরকম চিৎকার দিলে কেন? বাকি 3-4জনও দেখেছে যে শাড়ির পাটটা যে উপরে উঠছে কেউ। তো ছাদে তো ওরা দৌড়া যায়, কারোর পায়ে নেই। আর যখন দেখে যে একজন অজ্ঞান হয়ে পড়ে আছে তখনও বুঝতে হবে ওটা প্যারানর্মাল। জিজ্ঞেস করার পরে বলতেছে যে আমি গেছি, যা বলতেছি আপনারা কে কে ছাদে উঠেছেন কয়জন। তো যখনই এতটুকু বলতে যিনি ছিল উনি ওইভাবেই ঘুরেছিল, কিন্তু পুরা মাথাটা একটা মানুষের ঘাড় যদি পুরোটা ঘুরে যায় রোটেট করা যেরকম লাগে, হঠাৎ করে খালি রোটেট করে ওনার দিকে তাকাইছে। এতটুকু দেখার পর লোকটা সহ্য করতে পারেনি, ওখানেই উনি ফেইন্ট হয়ে যায়। তো এই বাসায় এরকম আরো অনেক কাহিনী আছে। ওই বাসায় অনেকে বলে পুরি আছে। তো ওই বাসারই আরেকটা ফ্লোরে আমাদের আরেকটা ভাই থাকতো, ভাইটার নাম সঙ্গত কারণে বলতে পারছি না। ও ঘুমায় আছে। তো হঠাৎ করে ওর গার্লফ্রেন্ড স্বপ্নে দেখলো যে কে জানি ওর বয়ফ্রেন্ডকে জবাই দিতেছে। অ্যান্ড ইট ওয়াজ সো রিয়েল, মানে এমন মনে হচ্ছিল না যে স্বপ্ন দেখছে। তো মেয়েটা হুড়মুড় করে কান্না করে বাসায় গেল। বাসায় যে ছেলের গেট নক করতেছে, অনেকক্ষণ ধরে নক করছে, গেট খুলে না। মেয়ে আরো ভয় পায় গেল। তারপর ফ্রেন্ডসদের কল করলো যে দেখো তোমাদের ফ্রেন্ড তো এরকম দেখছি আমি স্বপ্নে, গেট খুলতেছে না। ওর ফ্রেন্ডরা সামহাও আসার পরে কোনো মতো দরজা খোলার পরে ওই ছেলে যখন ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে স্বপ্ন দেখছে, ওই ছেলে ঘুম থেকে উঠে কারো কিছু না বলে হুড়মুড়ে কান্না শুরু। অনেকক্ষণ কান্না করার পর কি হয়েছে জিজ্ঞেস করার পর বলে আমি স্বপ্ন দেখলাম যে আমারে একটা হুজুরের মতো লোক চাপ দাঁড়িয়ালা মাথা টুপি পরে আমারে জবাই দিতেছে। তো এটা কিভাবে কোইন্সিডেন্টটা কিভাবে মিলল? গার্লফ্রেন্ড যে স্বপ্ন দেখে বাসায় আসলো, ওই ছেলে ওই স্বপ্ন দেখে উঠে কান্না করতেছে। তো সবাই নোটিস করলো ওই ছেলেটার গলায় পাতলা একটা দাগ, মানে কেউ যদি ধারালো কোনো কিছু আমাদের গলায় রেখে চাপায় দেয়, যতটুকু কাটবে ততটুকু। তো ওই বাসার আরেকটা ঘটনা আছে ওই ছেলেরই। তো ওই ছেলে গার্লফ্রেন্ডের সাথে কি প্রবলেম নাকি ছাদে উঠেছে, সুইসাইড করবে, মারাই যাবে, এই করবে না। তার ফ্রেন্ডের ফোনটা বলতেছে এরকম তারপরে সুইসাইড করবে। তো ওই ফ্রেন্ডটা দৌড়ায় গেছে। আসার পরে ওই ফ্রেন্ডটা দেখা বলে কি রে তুই, মানে খুবই নর্মাল ছিল, ফোনে যেরকম ছিল সামনে এরকম ছিলই না। তো বলে কি হয়েছে? তখন বলতেছে যে একটা আপু আমার হাত ধরে আমারে নিয়ে সাথে টাঙ্কির সামনে চলে গেছে, তারপর আমার কিছু মনে নেই। আপুর আমি এখনো খুঁজতেছি আপু কই গেল।
ওই ঠিক রেড শাড়ি পরা আপুটা। ওই বাসা অনেকেই দেখেছে, ওই বাসার টাঙ্কির উপরে একজন বসে থাকে, পা ঝুলায় মাঝে মাঝে উকি দেয়। তো মুরব্বীরা বলে ওই বাসার সাথে পড়ি আছে। এখন উনি কারো ক্ষতি করার জন্য ওই বাসায় আছেন, আমার ওদের বাসার মানুষের উপকার করার জন্য, এটা এখনো মিস্ট্রি। এই ছিল। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য এবং কষ্ট করে আসার জন্য, এবং আপনার দুটো ঘটনায় আমরা শুনলাম, এবং আজকে এখন পর্যন্ত যে কয়টা ঘটনা আমরা শুনেছি সে কটা ঘটনায় অনেক ভালো রেসপন্স পেয়েছি। আশা করছি যে বাকি সময়টাও আপনাদের আমাদের সঙ্গে ভালো যাবে। তো যাই হোক, আমরা এখন চলে যাব আরও একটা অডিও ক্লিপে এবং ফিরে আসবো সেই অডিও ক্লিপটার পরে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio Food FM and do food. FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম আলী হাসান রুবেল। আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার গছিহাটা গ্রামে, আর বর্তমানে আমি ইরাকের কুর্দিস্তানে থাকি। যাই হোক, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, জানি না এটা বিশ্বাস করবেন কিনা, কিন্তু এটা একটা বাস্তব ঘটনা। যাই হোক, আমি আমার ঘটনায় যাই। ঘটনাটা ছিল আপনার 2004 সালে বন্যা চলাকালীন সময়, আর ঘটনাটা ঘটে আপনার কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায়। তো নিকলি উপজেলায় এমন কিছু গ্রাম ছিল যে গ্রামগুলোতে আপনার বন্যা চলাকালীন সময়ে কেউ যদি মারা যেত, তো লাশগুলা দাফন করার মতো ব্যবস্থা ছিল না। তো এই সময় কেউ যদি মারা যেত তাহলে নৌকায় ভাসিয়ে দেওয়া হতো, আর পাশে এই লাশের পাশে একটা কাগজে লেগে দেওয়া হতো যাতে লাশটাকে কাফনের ব্যবস্থা করা হয়। তো একদিন এমনই একটা লাশ আসে আপনার মহরকোনা নামের একটা গ্রামে। তো ওই গ্রামের সবাই লাশটাকে নৌকা থেকে তুলে এনে দেখে যে কাগজ এরকম লেখা যাতে লাশটাকে জানাজা পড়ে দাফন করানো হয়। সবাই লাশটাকে জানাজা পড়ে গোসল করে জানাজা পড়ে তারপর লাশটাকে দাফন করে। দাফন করানোর পর যে কবরে দাফন করা হয়, ওই কবরে আপনার একজন লোক পাহারা দায়িত্বে থাকতো। লাশ গোসল করাতো আর কবরস্থান পাহারা দিতে থাকতো। আর ওনার থাকার ঘরটা ছিল আপনার কবরস্থানের পাশেই, এক সাইডে ছিল। তো উনি যেদিন লাশটাকে আপনার দাফন করে, ওই দিন রাত আনুমানিক 12টা বা 1টার দিকে উনি দেখতে পায় যে নতুন যে কবরটার মধ্যে লাশটাকে দাফন করা হয়েছে, ওই কবরের পাশে সাদা কাফনে মোড়ানো একটা কিছু পড়ে আছে। প্রায় তখন রাত 1টার মতো বাজে। উনি কি করে লাইট দিয়ে দেখে, দূর থেকে দেখে কবরস্থানের ভিতরে যায়, গিয়ে দেখতে যায় যে জিনিসটা কি। তো উনি কবরস্থানের পাশে গিয়ে দেখে যে আজকে যেই সন্ধ্যাবেলা যে লাশটাকে দাফন করা হয়েছে, সেই লাশটা কবরস্থানের এক সাইডে পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আপনার কবরস্থানের কোনো মাটি খোঁড়া হয়নি। যদি কেউ লাশটাকে চুরি করে বা লাশটা আপনার কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে তো কবরস্থানের আপনার কবরের যে উপরের মাটিগুলা ওইগুলা সরানো থাকবে, কিন্তু এমন কিছুই ছিল না। এটা দেখে উনি অনেক আশ্চর্য হয়। তারপর আপনার পাশে যে মসজিদ ছিল, এই মসজিদে যায়, মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনে। ইমাম সাহেব, এলাকার মানুষ আসে, সবাই এসে দেখে এই ঘটনা দেখার পর আপনার সবাই তো অনেক আশ্চর্য হয়ে যায়। ইমাম সাহেব বলে, ঠিক আছে, কবরটা খোঁড়ো। তারপর উনি কবরটা আবার খোঁড়ার পর দেখে যে কবরের ভিতরে কোনো লাশ নেই। তারপর ইমাম সাহেব বলে, আচ্ছা ঠিক আছে, লাশটাকে আবার দাফন এই কবরের দিয়ে মাটি দাও। তো আবার কবর দেওয়া হয় লাশটাকে। দেওয়ার পর আপনার ওই দিন সবাই চলে যায়, এই দিন আর কোনো কিছু হয় না। পরের দিন রাতে এই যে লোকটা কবরস্থান পাহারা চাইতে থাকতো, উনি আপনার স্বপ্নে দেখতে পায় যে দুইজন জুব্বা পরা লোক এসে কবরস্থান থেকে লাশটাকে উঠিয়ে মাটি এই কবরস্থানের সাইডে রেখে চলে যায়। উনি স্বপ্ন দেখে আর ওনাকে বলে যে এই লাশটাকে যেন এই কবরে দাফন না করা হয়, কারণ এখানে আগে থেকে একটা কবর ছিল। এই কবরটা ছিল আপনার একজন খুব পরহেজগার একজন মানুষের। আর যে লাশটাকে এই কবরের উপরে মাটি কবর দেওয়া হয়েছে, ওই লাশটা ছিল আপনার একটা আত্মহত্যা করা লাশ, যেটা কিনা এই এলাকার কেউ জানতো না। তো এই স্বপ্ন দেখার পর ওনার ঘুম ভেঙে যায় সাথে সাথে। তখন প্রায় শেষ রাতের দিকে ওনার ঘুম ভাঙার পর উনি যায়, গিয়ে আবার লাইট টিপ দিয়ে দেখে যে না, সেম অবস্থা, আগের মতো অবস্থা, এক সাইডে লাশ পড়ে আছে। তারপর উনি কি করে যে ভয়ে আর কাছে যায় না। ফজরের আজান পড়ার পর আপনার উনি
হুজুরের কাছে যাই, হুজুরে ডেকে আনে, এলাকার মানুষকে ডেকে আনে, আনার পর সবকিছু খুলে বলে যে আমি তো রাতে এরকম স্বপ্ন দেখছি আর স্বপ্নে আমার এরকম এরকম কথা বলছে। তো সবাই তো শুনে খুব আশ্চর্য হয়ে যায় আর সবাই বলে ঠিক আছে। হুজুরকে বলে হুজুর এটা কি করা যায়, আপনি একটা সলিউশন বের করে দেন। তারপর হুজুর বলে যে ঠিক আছে, এটা আবার নতুন কবর করে এটাকে দাফন করা, কিন্তু এই কবর করে যেন আর দাফন না করা হয়। তারপর হুজুরের কথা মতো আবার নতুন জায়গায় কবর করা হয়, করে ওই দিন আবার নতুন করে এটাকে কবর দেওয়া হয়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল আমার ঘটনা। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Fruity Hood FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। সত্যি তাই, বিশ্বাস করে না বা করাটা আপনার ব্যাপার, কিন্তু ঘটনা আপনারা এনজয় করছেন দেখতে পাচ্ছি অনেকেই, এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাকে লিখছেনও। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন তাসনিম হাসান তুষার, আমাদের সঙ্গে আছেন অপূর্ব মাহমুদ, আছেন আমাদের সাথে নুরুল্লাহ প্রধান, আছেন আমাদের সাথে সোহরাব আহমেদ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সোহরাব আহমেদ নীল অপরাজিতা, আমাদের সাথে আছেন আফরান আহমেদ রাফি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি শাহরিয়ার হোসেন চৌধুরী, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি সোহাগ বিশ্বাস, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। এবং আপনি যদি থাকতে চান চলে আসতে পারেন আমাদের দুটো পেজে। আমাদের পেজের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, www.facebook.com/radiofuti and www.facebook.com/bhutfm.raffel। সাইফুল ইসলাম শামীম আমাদের সঙ্গে আছেন, আলামিন ইসলাম দিনাজপুর থেকে আমাদের সঙ্গে আছেন, জুয়েল রানা দেবীপুর থেকে শুনছেন, এমডি রোবেন গাজী আমাদের সাথে আছেন, জুয়েল রানা আমাদের সাথে আছেন, মারুফ হুসাইন আছেন আমাদের সাথে, আরিফ খান শাকিল আমাদের সাথে, আরো অনেকেই এই মুহূর্তে যুক্ত হয়েছেন এবং এই এখনো লিখে যাচ্ছেন, যারা অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে প্রতিটা মুহূর্ত থাকার জন্য। আমার যেটা মনে হয় যে আমরা বরং আজকে যেহেতু গেস্ট কম, আমরা আরেকটা অডিও ক্লিপ শুনে আসতে পারি, এবং আমাদের কাছে আরো একটা অডিও ক্লিপ রয়েছে, সেই অডিও ক্লিপটা আমরা এখন শুনে আসবো। চলুন শুনে আসি আরো একটি ঘটনা। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তন্নি, আমি সিলেটের একটা প্রাইভেট মেডিকেলে পড়ি ফোর্থ ইয়ারে। তো ঘটনাটা ছিল হচ্ছে গিয়ে যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন ঘটনা ছিল এরকম যে আমি স্যারের কাছে পড়তেছিলাম বাসায়, অ্যান্ড আমার বাসায় সবাই চলে গেছিল একটা বিয়েতে, এক্সেপ্ট আমি। আর আমার বাসায় একটা মেড ছিল, মেডটা রান্না করতেছিল রান্নাঘরে, অ্যান্ড আমাদের বাসাটা অনেক লম্বা, মানে অনেক লম্বা টাইপের বাসা, অনেক পুরানো দিনের বাসা। তো একটু অনেক লম্বা বারান্দা নিয়ে বা আসাম প্যাটার্নের যে বাসাগুলো থাকে ওই রকম। তো স্যার কাছে পড়া শেষ, আমি যখন রুমে ব্যাক করি তখনও আমার বাসায় কোনো মেম্বারই আসেনি, শুধু আমি ছিলাম আর ওই মেয়েটা ছিল বাসায়। তো আমি আমাদের রুমে আমার বই খাতাগুলো টেবিলে রাখি, তখন দেখি যে আমারই মতো, একদমই আমার মতো দেখতে একটা মেয়ে, মানে আমারই আরেকটা ড্রেস পরে সে মানে বিছানার মধ্যে বসে আছে জাস্ট একটা কর্নারে। অ্যান্ড আমি যখন তাকাইছি তখন সে আমার দিকে তাকাইছে, অ্যান্ড শি জাস্ট স্মাইলড। অ্যান্ড আমি মনে করছি আমার মনের ভুল হয়তো বা যাই হোক না কেন, আমি মানে খুব অবাক হয়ে গেছিলাম দেখে, বা আমি কিছু বলতেছিলাম না। তো আমি প্রচন্ড অপ্রস্তুত ছিলাম ওই মোমেন্টটায়। জাস্ট আমি বইটা রেখে আমি একটা দৌড় দিয়ে আমি জাস্ট মেয়েটার কাছে চলে যাই। তারপর আমি এই ধরনের কোনো কিছু ফেস করি নাই কয়েক বছর পর দুর্গাপুজোর টাইমে, লাইক 2018-এর ঘটনা, সেপ্টেম্বরে। তো সবাই যাদের বাসে চলে যায়, নিচের তলায় জাস্ট আমি, আমার পাশের রুমে একজন আর তার পাশের রুমে একজন, মানে তিনজন
মনে হয় আমরা ছিলাম, কিন্তু সেপারেট রুমে। আমি আমার রুমে একাই ছিলাম। তো একদিন রাত্রে আমি পড়ছিলাম, পড়ার পর 2টা থেকে 3টার মধ্যে আমি ঘুমিয়ে যাই। তো ঠিক ফজরের আজানের ঠিক কিছুক্ষণ আগে আমি হঠাৎ করে আমার ঘুম ভাঙে। ঘুম ভেঙে ওঠার পর আমি দেখি যে আমার আমার ফ্যান, আমার রুমের ফ্যান থেকে আমার লাশ আমার সামনে ছুটছে। সেটা আমার লাশ আমার সামনে ছুটছে, আমি কি বলবো, আমি কি করবো আমি জানি না ওই মোমেন্টে। তো আমারই একটা ওড়না দিয়ে পেঁচানো গলায় আমার লাশ আমার সামনে ছুটছে। আমি আমার কাছে আমি যত মন্ত্র জানি, আমি সব মন্ত্র একটা একটা করে বলা শুরু করি। অ্যান্ড ঠিক যখন আমি আমার মন্ত্রগুলা শেষ করি, 108 বার আমার জব হয়ে যায়, ঠিক তখন আজানটা দেয়। অ্যান্ড ওই আস্তে আস্তে মন্ত্রগুলো শুরু করার সাথে সাথে ওই জিনিসটা একটু করে মিলানো শুরু করে, এবং যখন আজানটা স্টার্ট হয় তখন টোটালি জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। ওই জিনিসটা আমি আর দেখি নাই। আমার গলায় কিছু তাবিজ থাকে অ্যান্ড কিছু স্টোন থাকে, যেগুলো হচ্ছে গিয়ে হরস্কোপের জন্য দেওয়া হয়েছে। ওইগুলা আমি পড়ি সবসময়। ওই দিন আমি কোনো একটা রিজনে খুলে রাখছিলাম, খুলে আমি ঘুমায় গেছিলাম। অ্যান্ড ওঠার পর আমি এই জিনিসগুলো দেখি। তো যাই হোক, আমি তাবিজগুলা বা ওইগুলো আর কখনোই খুলি নাই। তো আমি আর এই পর্যন্ত এগুলো কখনো ফিট করি নাই। আর আমি যেহেতু মেডিকেলে পড়ি, এখানে অ্যাকচুয়ালি সবাই আমরা এইসব ব্যাপারে কখনোই বিশ্বাস করি না, বা ওই স্লিপ উইথ বোনস অ্যান্ড এভরিথিং, আমরা স্কেলেটলস নিয়ে ঘুমাই বা ব্লা ব্লা ব্লা। আমি যা যা দেখছি, আমি যেটা এক্সপিরিয়েন্স করছি সম্পূর্ণ সত্য ঘটনা। আর আমি অ্যাকচুয়ালি এরপরে আমি সাইকিয়াট্রিস্টও দেখাইছিলাম আমাদের কলেজের, যে ইফ ইটস সামথিং এলস। অ্যান্ড উনি অ্যাকচুয়ালি আমার কোনো ধরনের কোনো ব্যাখ্যা দিতে পারেননি, কারণ সাইকোলজিক্যাল ব্যাখ্যা একটাই হতে পারে যে হয়তো আমি একা ছিলাম, কোনো কারণে ভয় পাইছিলাম, বা কোনো একটা হরর মুভি দেখছি, বা এর জন্য কিছু একটা বসছে আমার মাথায়। বাট আমি কখনোই হরর মুভি দেখি না বা এই ধরনের কোনো কিছু চিন্তা করি না। তো যাই হোক, এখানে আমি আমার ঘটনা শেষ করছি। উইথ বেস্ট উইশেস ফর ভূত FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। ঘুরতে সময় রাত 1:48 শুনছেন রেডিও ফুর্তি রেড এফএম, আর চলছে ভূত এফএম। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, এবং চমৎকার ঘটনা দিয়ে আজকে বছরের শুরুটা আমরা করলাম। এবং আমাদের বছরের প্রথম যে এপিসোডটা, সেই এপিসোড আমরা শুনলাম। অনেকগুলো অডিও ক্লিপ এবং অনেকগুলো ঘটনা আমরা শুনলাম, ইমেইল শুনেছি, অডিও ক্লিপ শুনেছি, এবং সেই সাথে আমাদের যারা অতিথি এসছেন তাদের ঘটনা আমরা শুনেছি। আশা করছি পুরো সময়টা আপনাদের অনেক ভালো লেগেছে, এবং আমি যদি এতটুকু আনন্দ দিতে পারি তাহলেই খুশি হব। এবং আমাদের যারা গেস্ট আসেন কষ্ট করে, তাদের সবাইকে নতুন বছরের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা সঙ্গে আছেন বলে আমরা সামনের দিকে এগিয়ে যাবার প্রেরণা পাই। আপনাদের কারণেই আমরা সামনের দিকে এগিয়ে যাব, আরও সামনে এগিয়ে যেতে চাই। সেটা আপনারা যদি সঙ্গে থাকেন তাহলেই সম্ভব। সুতরাং আমাদেরকে ইমেইল করতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের কথা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে ঘটনা। আমরা চলে যাব এখন আজকের মতন, এবং ফিরে আসবো আবার আগামী শুক্রবারে। সেই পর্যন্ত আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের